আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ভ্যাট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২। আমরা এই আইনের সম্পূরক শুল্ক এই অধ্যায়টুকু আজকে আলোচনা শুরু করব। আমরা সম্পূরক শুল্ক আছে ৭ম অধ্যায়ে ধারা ৫৫ থেকে ধারা ৬২ পর্যন্ত ৮টি ধারা এখানে আছে। এখানে সম্পূরক শুল্ক আরোপ ও আদায়। আমরা আগে তফসিলে দেখেছিলাম যে ২য় তফসিলে সম্পূরক শুল্কের হারগুলা বলা আছে। এছাড়াও এসআরওর মাধ্যমে সম্পূরক শুল্কের হারগুলা বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে থাকে। দেখা যায় যে আ আ কোনো আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ কিংবা এটার মূল্য হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে কিংবা আমদানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিংবা লোকাল মার্কেটের যে প্রোডাক্ট গুলা আছে এইসব প্রোডাক্টকে প্রোটেকশন দেওয়ার জন্য লোকাল এন্টারপ্রেনার্সদের এই সম্পূরক শুল্ক হারের বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে। বড় পরিবর্তনটুকু আমরা দেখি যখন জাতীয় বাজেট ঘোষণা হয়, ওই বাজেট ঘোষণার সময় বড় পরিবর্তনগুলা হয়। যেটা প্রতি বছরের ফিসকাল ল এর মাধ্যমে ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে আমরা দেখি পরিবর্তনগুলো আসে ফাইন্যান্স যখন আহ, উপস্থাপন করা হয় বিল আকারে তখন এই পরিবর্তনগুলো আসে। পরবর্তীতে বছরে বিভিন্ন সময় জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যে চেঞ্জ গুলা আসে এসআরওর মাধ্যমে। ধারা ৫৫ হচ্ছে সম্পূরক শুল্ক আরোপ। এখানে বলা আছে উপধারা ১-এ সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর বাংলাদেশে প্রস্তুতকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সরবরাহের উপর। তাহলে একটা দেখলাম যে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর, আরেকটা হচ্ছে বাংলাদেশে প্রস্তুতকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সরবরাহের উপর। তার মানে বাংলাদেশে প্রস্তুতকৃত পণ্যের উপরও সম্পূরক শুল্ক আরোপ হতে পারে এবং বাংলাদেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা সরবরাহের উপর, বাংলাদেশে যেসব সেবা সরবরাহ হয় সেসব সেবা সরবরাহের উপরে সম্পূরক শুল্ক আরোপিত এবং প্রদেয় হইবে। ২ উপধারা ১-এ যাহা কিছুই থাকুক না কেন সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বাংলাদেশের অভ্যন্তরে ভোগের নিমিত্ত আমদানি না করিয়া রপ্তানির নিমিত্ত আমদানি করা হইলে উক্ত পণ্যের আমদানির উপর কোনো সম্পূরক শুল্ক আরোপিত হইবে না। তার মানে উপধারা ১ থেকে আমরা এই সকল পণ্য, এই সকল আমদানিকৃত পণ্য বাদ দিতে পারি যেগুলা আমদানি করা হয়েছে রপ্তানির উদ্দেশ্যে। মানে রপ্তানির উদ্দেশ্যে যদি আমদানি করা হয় তাহলে এটার উপর সম্পূরক শুল্ক আরোপিত হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উপধারা ১ এ যাহা কিছুই থাকুক না কেন এই আইনের অধীন শূন্য হার বিশিষ্ট মূসক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর সম্পূরক শুল্ক আরোপিত হইবে না। আমরা জানি এখানে আহ শূন্য হার বিশিষ্ট মূসক আরোপযোগ্য পণ্য বা সেবা যেগুলা আছে সেগুলার ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপিত হইবে না। যেটা জিরো রেটেড আছে, যেসব আহ যেসব পণ্য বা সেবা সরবরাহ। তাহলে এখানে এই আইনের ৩য় অধ্যায়ের অধীন আমরা আইনের ৩য় অধ্যায় আগে আলোচনা করেছি। আমরা আবার একটু ৩য় অধ্যায়ে শূন্য হার বিশিষ্ট সরবরাহ ধারা ২১-এ বলা আছে। এই ধারাটা আমরা একটু দেখি। এটা কিন্তু জিরো রেটেড, মানে এক্সাম্পটেড না। আমরা দেখেছিলাম যে এক্সাম্পটেড প্রোডাক্ট সার্ভিসেস এর লিস্টটা তফসিলে প্রথম তফসিলে দেয়া আছে, আর জিরো রেটেড এ বলা আছে শূন্য হার বিশিষ্ট সরবরাহ। শূন্য হার বিশিষ্ট সরবরাহের উপরে ভ্যাট আরোপ
যোগ্য, কিন্তু এই ভ্যাটের হারটা হচ্ছে 0। আর অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবার উপর ভ্যাট অ্যাপ্লিকেবলই না। তার মানে শূন্য হার বিশিষ্ট সেবা বা শূন্য হার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে আমরা ভ্যাট ক্যালকুলেট করব 0 রেটে। ভ্যাট রেট হচ্ছে এখানে 0। তো এখানে আমরা সম্পূরক শুল্কের আলোচনায় দেখলাম আ ধারা ৩ এ বলা আছে, উপধারা ৩ এ বলা আছে যে শূন্য হার বিশিষ্ট আ আ মূ মূসক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর সম্পূরক শুল্ক আরোপিত হবে না। তাহলে শূন্য হার বিশিষ্ট আ সরবরাহের ধারায় আমরা গিয়ে দেখি, এখানে বলা আছে এই আইনের যাহা কিছুই থাকুক না কেন নিম্ন বর্ণিত সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে 0। তাহলে এখানে এই আইনে যা কিছুই থাকুক না কেন অন্য জায়গায় আ এই নিম্নবর্ণিত পণ্যের নিম্নবর্ণিত সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে 0। যথা এখানে ধারা 22, ধারা 23, ধারা 24 এ উল্লেখিত কোন সরবরাহ, যেটা আমরা এখন দেখব আবার, বা শূন্য হার বিশিষ্ট সরবরাহ গ্রহণের অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার সংক্রান্ত সরবরাহ, যদি কোনো সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত এবং শূন্য হার বিশিষ্ট উভয়ই হয়, তাহা হইলে এই উপধারার আওতায় সরবরাহটি অব্যাহতিপ্রাপ্ত না হইয়া শূন্য হার বিশিষ্ট হইবে। দেখেন, কোন প্রোডাক্ট বা সার্ভিস যদি অব্যাহতিপ্রাপ্তের তালিকায়ও থাকে, মানে প্রথম তফসিলে থাকে, আবার যদি এটা শূন্য হার বিশিষ্ট হয়, তাহলে এটাকে আমরা শূন্য হার বিশিষ্ট হিসাবে ধরবো। এটা একটা কনফিউশন থাকে যে আমরা কোন হিসাবে ধরবো, শূন্য হার বিশিষ্ট ধরবো কি না এখানে। তো এখন আমরা ধারা 22, 23, 24 টা আবার একটু দেখে নিচ্ছি। ধারা 22 হচ্ছে বাংলাদেশের বাইরে অবস্থিত ভূমির সরবরাহ। ধারা 23 হচ্ছে রপ্তানির নিমিত্ত পণ্য সরবরাহ। ধারা 24 হচ্ছে শূন্য হার বিশিষ্ট সেবা সরবরাহ। তাহলে রপ্তানি আমরা 22 এবং 23 আ টাইটেল দেখেই বুঝা যায়। আর 24 টা আমরা একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে শূন্য হার বিশিষ্ট সেবা সরবরাহ। এখানে কিছু সেবার কথা বলা আছে ধারা 24 এ। এই সকল সেবা সরবরাহ ক্ষেত্রে এটা শূন্য হার বিশিষ্ট হবে ভ্যাট রেট। এখন আমরা আবার সম্পূরক শুল্কের আলোচনায় ফিরে যাই। এখানে বলা আছে যে উপধারা ১ এ যাহা কিছুই থাকুক না কেন এই আইনের ৩য় অধ্যায়ের অধীন শূন্য হার বিশিষ্ট মূসক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর সম্পূরক শুল্ক আরোপিত হইবে না। তাহলে আমরা আ এ এ এ এ আরেকটা ক্লাস পেলাম এখানে 0 রেটেড যেগুলা, এগুলার উপরে সম্পূরক শুল্ক আরোপিত হবে না। তো আমরা যদি ধারা ১ থেকে উপধারা ২ এবং ৩ বাদ দেই, ধারা ১ এ বলা আছে যে আমদানি এবং বাংলাদেশে প্রস্তুতকৃত আ শুল্ক আর সম্পূরক শুল্ক আরোপযোগ্য যেগুলা তালিকায় আছে, এগুলার মধ্যে আ এ এ এ এইসব পণ্য বা সেবা সরবরাহের উপরে সম্পূরক শুল্ক আরোপিত হবে। তবে এখান থেকে বাদ যাবে শূন্য হার বিশিষ্ট আ সরবরাহ, আর বাদ যাবে হচ্ছে যেসব আমদানি রপ্তানির নিমিত্তে করা হয়েছে, মানে রপ্তানির উদ্দেশ্যে করা হয়েছে, এগুলা বাংলাদেশের অভ্যন্তরে ভোগের উদ্দেশ্যে করা হয়নি, ওইসব আমদানি এখান থেকে বাদ যাবে। আমি আলোচনার একটু এক্সটেন্ড করছি শূন্য হার বিশিষ্টর বিষয়টা। আমরা জানি যে অব্যাহতিপ্রাপ্ত আছে কিছু সরবরাহ, আবার শূন্য হার বিশিষ্ট যেটা আমরা আইনের ৩য় অধ্যায়ে এখন দেখলাম কিছু ধারায় বলা আছে এগুলো শূন্য হার বিশিষ্ট। তো পার্থক্যটা কি অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ এবং শূন্য হার বিশিষ্ট সরবরাহ? দুটাই কি সেম, কিংবা দুইটা কেন দুইটা লিস্ট আমাদের প্রয়োজন হলো? একটা বিষয় আমরা আগের আলোচনায় দেখেছি যে উপকরণ কর রেয়াত আমরা কিন্তু অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত পাবো না, কিন্তু শূন্য হার বিশিষ্ট সরবরাহ এখানে শূন্য হার
বিশিষ্ট মূসক আরোপযোগ্য পণ্য কিন্তু বলা হয়। তার মানে এখানে আগে ছিল এই ওয়ার্ডটা যে আইনের অধীন শূন্যহার বিশিষ্ট মূসক আরোপযোগ্য পণ্য। শূন্যহার কিন্তু ভ্যাট শূন্যহার বিশিষ্ট যেসব পণ্য এগুলা কিন্তু মূসক আরোপযোগ্য। সেজন্য এবং মূসকের রেট হচ্ছে এখানে 0। তাই উপকরণ কর রেয়ারটুকু নেয়া যাবে। এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিফান্ড পাওয়া যেতে পারে। আ কিংবা আমরা যেটা বলি যে সমন্বয়ের ক্ষেত্রে ঋণাত্মক ফিগার থাকতে পারে। কিন্তু অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের বিপরীতে আমরা উপকরণ কর রেয়াত নিতে পারবো না। এইজন্য ২ টা আলাদা আ আলাদা টাইটেল যুক্ত, আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন লিস্ট আছে। যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস শূন্যহার বিশিষ্ট থাকে, আবার অব্যাহতিপ্রাপ্ত থাকে, তাহলে ধরে নেওয়া হবে এটা শূন্যহার বিশিষ্ট। মানে শূন্যহার বিশিষ্টর বৈশিষ্ট্যটুকুই এখানে প্রাধান্য পাবে। তো এই হচ্ছে সম্পূরক শুল্ক আরোপের যে আইনি ভিত্তি, এই আইনি ভিত্তি এখানে বলা আছে। এখন আমরা সম্পূরক শুল্কের পরিমাণ কি হবে এটা উপধারা ৪ এ বলা আছে। প্রদেয় সম্পূরক শুল্কের পরিমাণ হইবে সম্পূরক শুল্ক আরোপযোগ্য কোন পণ্য বা সেবার উপর দ্বিতীয় তফসিলের কলাম ৪ এ কোন সম্পূরক শুল্ক হার সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকিলে উক্ত পণ্য বা সেবার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যের সহিত উক্ত হার গুণ করিয়া নিরূপিত অর্থ। তাহলে এখানে সম্পূরক শুল্ক আরোপযোগ্য কোন পণ্য বা সেবার উপর দ্বিতীয় তফসিল দেখেন খেয়াল করে দ্বিতীয় তফসিলের কলাম ৪ আমরা দেখেছি যে দ্বিতীয় তফসিলের কলাম ৪ এ সম্পূরক শুল্কের হার সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে অনেকগুলাতেই। তো এই উল্লেখ থাকলে উক্ত পণ্য বা সেবার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যের। এখানে সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যের একটা ক্যালকুলেশন আমরা দেখেছিলাম ভ্যাট এফএকিউ তে আলোচনায়। যে ক্যালকুলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা লাস্ট সেশনেও এটা ফাইনাল এক্সামে আমরা দেখেছি এসেছে এই ক্যালকুলেশনটা। এই এই ক্যালকুলেশনটা আমরা যদি আমরা পরবর্তীতে আবার একবার রিকল করব ক্যালকুলেশনটা। এখন আমি ক্যালকুলেশনে যাচ্ছি না। ওই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যটা বের করতে পারি। এই সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যের উপরে আমরা যে রেটটা বলা আছে ওই রেট দিয়ে আমরা গুণ করলে সম্পূরক শুল্কর পরিমাণটুকু পাই। সম্পূরক শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য বা সেবার উপর দ্বিতীয় তফসিলের কলাম ৪ এ সম্পূরক শুল্কের সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ থাকিলে, যদি কোনো সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ থাকে তাহলে ওই পরিমাণ সরাসরি যোগ করতে হবে। আর যদি হার উল্লেখ থাকে তাহলে যেটা পার্সেন্টেজ আকারে দেয়া থাকে তাহলে এই হার অনুযায়ী আমরা সম্পূরক শুল্ক ক্যালকুলেট করব। সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর কেবলমাত্র একটি পর্যায়ে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে। এটাও খেয়াল রাখতে হবে যে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপরে একটা পর্যায়েই সম্পূরক শুল্ক প্রদেয় হবে। এটা বারবার সম্পূরক শুল্ক দিতে হবে না। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা ভ্যাট জানি যে প্রত্যেকটা পর্যায়েই আমরা ভ্যাট চার্জ করে থাকি। কিন্তু সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর কেবলমাত্র একটি পর্যায়ে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে। এই হচ্ছে ধারা ৫৫ আলোচনা। কোনো কোয়েশ্চেন আছে কিনা এটুকু আলোচনার মধ্যে? সম্পূরক শুল্ক যেটা বলা হচ্ছে ৪ এ করযোগ্য যেটা আরোপযোগ্য কোন পণ্য বা সেবার উপর দ্বিতীয় তফসিলে কলাম ৪ এ সম্পূরক শুল্ক হার সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকিলে, হার বলতে আপনার পার্সেন্টেজটা যদি উল্লেখ থাকে, উক্ত পণ্য বা সেবার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য সহিত উক্ত হার গুণ করিয়া নিরূপিত অর্থ। জি।
এইটা একটু আবার একটু প্লিজ বলবেন, যেটা হলো আরোপযোগ্য মূল্যের সহিত উক্ত হার গুণ করিয়া। আচ্ছা, প্রথমত আমাদেরকে সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যটা ক্যালকুলেট করতে হবে। সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য। আরোপযোগ্য মূল্যটা ক্যালকুলেট করার পরে যে রেটটা আছে ওই রেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। আর কিছুই না। এবং আমরা দেখেছি দ্বিতীয় তফসিলে, আমরা যদি তফসিলটা একটু বের করি, দ্বিতীয় তফসিলে সরাসরি রেটটা বলা আছে সম্পূরক শুল্কের। আমরা তফসিলটা দেখি। প্রথম তফসিলে অব্যাহতিপ্রাপ্ত পণ্যগুলার কথা বলা আছে, অব্যাহতিপ্রাপ্ত সেবার কথা বলা আছে এবং এখানে দেখেন দ্বিতীয় তফসিলে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য একটা টেবিলে বলা আছে 1, 2, 3, 4 চতুর্থ কলামের রেট গুলা বলা আছে 20%। এখানে 20% আছে। তো এই রেট গুলা সম্পূরক শুল্ক আমদানির ক্ষেত্রে এই রেট গুলা সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যের সাথে সরাসরি গুণ করলে আমরা সম্পূরক শুল্কটা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার কিনা ঢালি ভাই? আবার একটু বলুন স্যার, মানে এই 20% তো আমি পরে চার্জ করবো, তাই না? হ্যাঁ, 20% আমরা সম্পূরক শুল্ক আরোপযোগ্য যে মূল্য, আমরা তো একটা প্রোডাক্ট আমদানি করব। আমদানির ক্ষেত্রে আমরা প্রথমে আমরা যে অ্যাসেসেবল ভ্যালু আমরা বলে থাকি এটা একটা পণ্যের মূল্য ধরেন 1,000 টাকা বা 1,00,000 টাকা, সেক্ষেত্রে আপনার সম্পূরক শুল্ক কিভাবে? আমরা তাহলে একটু ভ্যাট এফএকিউতে আমরা যে চ্যাপ্টারে এটা দেখেছিলাম, আমরা একটু ওই জায়গায় ফেরত যাই। আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হবে আপনার কাছে। আমি আমি দেখি ওই ইয়েটা আমি আমি একটু স্ক্রিন শেয়ার করছি আমাদের ভ্যাট এফএকিউ এর আলোচনায়। এখানে দেখেন আমদানি হতে সম্পূরক শুল্ক আদায় হয় কিভাবে। হুম এই আলোচনাটুকু আমরা আগে করেছিলাম। সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর যে সময় পদ্ধতিতে আমদানি শুল্ক আদায় করা হয় সেই একই সময় পদ্ধতিতে সম্পূরক শুল্ক আদায় করতে হবে। এ বিষয়ে আমরা আলোচনা করব এখানে। আমদানির স্তরে নিম্নবর্ণিত পদ্ধতিতে সম্পূরক শুল্ক আদায় করা হয়ে থাকে। আমদানির ক্ষেত্রে আমদানির শুল্ক আরোপযোগ্য মূল্যের সাথে, আমদানি শুল্ক আরোপযোগ্য মূল্যের সাথে আমদানি শুল্ক এবং রেগুলেটরি ডিউটি যদি থাকে যোগ করে অন্যান্য শুল্ক যোগ করে সম্পূরক শুল্ক নির্ণয় করা হয়ে থাকে। সম্পূরক শুল্কের আহ, নামটা যদি আপনি খেয়াল করেন এখানে দেখবেন যে সম্পূরক শুল্ক মানে শুল্কের উপরে আবার শুল্ক। হুম হুম তার মানে আমদানি ক্ষেত্রে আমদানি শুল্ক আরোপযোগ্য যে মূল্যটা আছে আমরা এটাকে অ্যাসেসেবল বলি, এটার সাথে সব ধরনের শুল্ক যোগ করে আবার একটা শুল্ক নির্ধারণ করা হবে। এটাই সম্পূরক শুল্ক। এটার রেট দ্বিতীয় তফসিলে দেয়া আছে। আর আমরা ক্যালকুলেট করব কিভাবে, একটা উদাহরণ যদি দেখি। অর্থাৎ সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য সমান শুল্কায়নযোগ্য মূল্য বা আমদানি শুল্ক আরোপযোগ্য মূল্য যোগ আমদানি শুল্ক যোগ রেগুলেটরি ডিউটি যোগ অন্যান্য শুল্ক, আর কোনো শুল্ক যদি থেকে থাকে তাহলে এখানে ভ্যাট হুম, না কিন্তু আচ্ছা। অন্যান্য শুল্ক গুলা আসবে, ডিউটি গুলা আসবে মেনলি। তো আমরা মানে টার্মটা যদি ইংলিশে বলি তাহলে একটু ইজি হয়, ডিউটি টার্মের সাথে পরিচিত আমরা। তো
এগুলো যোগ করলে আমরা সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য পাবো। এখানে উদাহরণে বলা আছে, একটা উদাহরণ ধরা যাক, কোন পণ্যের আমদানির উপর 25% আমদানি শুল্ক কাস্টমস ডিউটি সিডি, 3% রেগুলেটরি ডিউটি আরডি, 20% সম্পূরক শুল্ক এসডি সাপ্লিমেন্টারি ডিউটি আরোপিত আছে। আমদানি পর্যায়ে পণ্য চালানটির শুল্কায়নযোগ্য মূল্য অ্যাসেসেবল ভ্যালু 50,000 টাকা। এখানে অ্যাসেসেবল ভ্যালু কেন বলা হয়েছে? আমরা হয়তো ইনভয়েসে দেখালাম 30,000 টাকা, কিন্তু এটা আমদানি ক্ষেত্রে শুল্কায়নযোগ্য মূল্যটা শুল্কায়নের কর্তৃপক্ষ মানে কাস্টমস অথরিটি নির্ধারণ করবে যে এটার অ্যাসেসেবল ভ্যালুটা কত, ফেয়ার মার্কেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে। তো ওই অ্যাসেসেবল ভ্যালুর উপরে আমরা প্রথমে কাস্টমস ডিউটি বের করব, তারপরে আমরা রেগুলেটরি ডিউটি বের করব, এবং অ্যাসেসেবল ভ্যালু, কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি এই তিনটা যোগ করে যেটা আসলো আমাদের 64,000, 64,000 আসবে কিনা আমরা একটু দেখবো। এখানে ক্যালকুলেশনেই আছে 50,000 টাকার উপরে প্রথমে 25% আমরা ক্যালকুলেট করব। সেটা হচ্ছে আমদানি শুল্ক। 50,000-এর 25% আমরা 12,500 পেলাম। আবার 50,000-এর উপরে আমরা 3% ক্যালকুলেট করবো, এরপরে 1,500 টাকা। তো 1,500 টাকা, 12,500, আর সেই সাথে আমরা 50,000 যোগ করলে আমরা পাই 64,000 টাকা। এই 64,000 টাকার উপরে এখানে যে 64,000 টাকা আছে, এই 64,000 টাকার উপরে আমরা এই যে ফিগারটা, এই ফিগারের উপরে আমরা দ্বিতীয় তফসিলে যে রেটটাকে বলা আছে সম্পূরক শুল্কের, দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে যে বিষয়টা আমরা এখন দেখলাম, এই রেট অনুযায়ী আমরা সম্পূরক শুল্কটা ক্যালকুলেট করব। ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার স্যার, এবার ক্লিয়ার। সম্পূরক শুল্ক খেয়াল রাখবেন, শুল্কের উপরে শুল্ক। শুল্কের উপরে শুল্ক। হ্যাঁ, এটা যদি মনে থাকে, সব শুল্ক আগে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে যোগ করব, করে আমরা সম্পূরক শুল্কটা বের করব। ভ্যাট এফএকিউতে আমরা আলোচনায় যে উদাহরণগুলা দেখেছিলাম, এই উদাহরণগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই উদাহরণগুলা যদি আপনাদের খেয়াল থাকে, তাহলে যে কোনো এই উদাহরণের সাথে যে কোনো বিষয় আমরা মানে যে ক্যালকুলেট করা সহজ হবে। এবং আসলে ভ্যাটে ক্যালকুলেশনের জন্য এই কয়েকটা বিষয়ই আছে, আর খুব একটা ক্যালকুলেশনের বিষয় নেই। ভ্যাট আইনটা আমি সহজ বলি এই কারণে এখানে খুব বেশি ক্যালকুলেশনের বিষয় নেই। সম্পূরক শুল্কটা আপনি ক্যালকুলেট করতে পারেন, আংশিক উপকরণ করে রাত ক্যালকুলেট করা, উপকরণ করে রাত ক্যালকুলেট করা, ভ্যাট ক্যালকুলেশন করা, যেটা আমরা শুরুর দিকেই আলোচনা করেছিলাম। তো এই ক্যালকুলেশন গুলা আমরা যদি জানি তাহলে খুব সহজেই আমরা ভ্যাট করতে পারবো। এবং দেখা যায় যে যারা কম্পারেটিভলি ভ্যাটে যারা কাজ করছেন, তারা কিন্তু দেখা যায় যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং ভ্যাটে কাজ করছেন। শুধুমাত্র যে কমার্স ব্যাকগ্রাউন্ড বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের লোকজন কাজ করছেন তা না, একটা বড় অংশ ভ্যাট প্রফেশনালদের একটা বড় অংশ অন্যান্য বিষয় থেকে পড়াশোনা করে এসেছে। কারণ এখানে দেখা যায় এই ক্যালকুলেশন গুলা খুব কম আছে। যদিও ভ্যাট আইনটি পুরোপুরি অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড, এবং এখানে ভ্যাটের যে হিসাব রক্ষণ পদ্ধতি আছে, ইনভয়েসিং সিস্টেমটা আছে, এটা পুরোপুরি বুককিপিং সিস্টেমের সাথে রিলেটেড। ক্লিয়ার কিনা ঢালি ভাই এই সম্পূরক শুল্ক ক্যালকুলেশনটা? এখন ক্লিয়ার স্যার, আমি বুঝতে পারছি। আমার কোন একটা জায়গায় কনফিউশন ছিল, এখন এটা ক্লিয়ার। ঠিক আছে, আমি তাহলে আবার ফেরত যাচ্ছি আমাদের আইনের যে সম্পূরক শুল্কের। তো এই হচ্ছে ধারা 55। আর কারো কোনো কোয়েশন আছে কিনা?
খালেদ হাসান ভাই ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। মানে সম্পূরক শুল্ক ক্যালকুলেট করতে পারবেন তো? জি যেকোনো স্যার। ইয়ে থাকলে, এক্সাম্পল থাকলে। কারণ জি এটা স্যার। যেকোনো জায়গায় ইকুয়েশন হিসাবে থাকতে পারে যে সম্পূরক শুল্ক আ কিভাবে ক্যালকুলেট করবেন কিংবা সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যটা ক্যালকুলেট করা। আর এটা ক্যালকুলেট না করলে আমরা সম্পূরক শুল্ক বের করতে না পারলে আমরা আবার ভ্যাটও বের করতে পারব না। তো এটা জি স্যার। ভ্যাট ক্যালকুলেশনেরও একটা প্রাথমিক ধাপ। আর ভ্যাটের ক্যালকুলেশন খুবই সীমিত। আমি যেটা আগেও বললাম যে কয়েকটা ক্যালকুলেশন আমাদের যদি জানা থাকে তাহলে খুব বেশি ক্যালকুলেশন নাই এখানে। যেটা আমাদের ক্যালকুলেশনের ধাপগুলো খুব বেশি নেই। আমরা তাহলে পরের ধারায় যাচ্ছি। ধারা ৫৬ সম্পূরক শুল্ক পরিশোধে দায়ী ব্যক্তিকে। আচ্ছা। নিম্নবর্ণিত ব্যক্তিকে সম্পূরক শুল্ক প্রদান করিতে হইবে যথা ক সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারক। বাংলাদেশে প্রস্তুতকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী বা এখানে বা বলা আছে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা সরবরাহের ক্ষেত্রে ভিন্নরূপ নির্ধারিত না থাকলে সেবা সরবরাহকারী। যদি ভিন্নরূপ নির্ধারিত না থাকে তাহলে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারক আর বাংলাদেশে প্রস্তুতকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী বা সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা সরবরাহের ক্ষেত্রে ভিন্নরূপ নির্ধারিত না থাকিলে কোনো জায়গায় যদি ভিন্নরূপ নির্ধারিত না থাকে তাহলে সেটা সরবরাহকারী। আমরা আইনের কিছু কিছু ধারায় গিয়ে দেখছি যে ওই ধারায় যে বিষয়টুকু বলা আছে তা কমপ্লিট না। যেমন বোর্ড বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি কিংবা বোর্ড এখানে আহ, আদেশের মাধ্যমেও বলা নেই যে বোর্ড এটা নির্ধারণ করতে পারবে। তো ওই যে কিছু জায়গায় দেখা আছে যে এখানেও বলা আছে যে ভিন্নরূপ নির্ধারিত না থাকিলে মানে কোনো কোনো ক্ষেত্রে ভিন্নরূপ নির্ধারিত থাকতেও পারে, না থাকলে সেবা সরবরাহকারী। ভিন্নরূপ নির্ধারিত আছে কি নাই এটার জন্য আমাদের রিলেটেড এসআরও কিংবা রিলেটেড জেনারেল অর্ডার আমরা দেখতে হবে। এই হচ্ছে সম্পূরক শুল্ক পরিশোধে দায়ী ব্যক্তি। তো সম্পূরক শুল্ক পরিশোধে দায়ী ব্যক্তি আসলে সম্পূরক শুল্ক সরাসরি ভোক্তার উপরে বর্তায় এসে এবং এটা আমদানির ক্ষেত্রে আমদানিকারকের নিকট থেকে অগ্রিম আদায় করে নেওয়া হয় যেটা মূল্যের সহিত যোগ হয়ে আমরা ভোক্তারাই এটা পেমেন্ট করি। আর সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী বাংলাদেশে প্রস্তুতকৃত পণ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক হয় কিংবা সেবার ক্ষেত্রেও সেবা সরবরাহকারী যিনি সেবা প্রদান করেন ওনার ক্ষেত্রে হয়। তবে এটা কিন্তু সম্পূরক শুল্কটা যিনি পণ্য বা সেবাটা ভোগ করছেন ভোক্তা তার উপরেই সম্পূরক শুল্কটা সরাসরি বর্তাবে। ধারা ৫৭ আমরা একটু আগেই দেখে নিয়েছি সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য। এখানে বলা আছে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখেছি এখানে এই বিষয়টুকুই একটু বলা আছে তারপরে আমরা একটু দেখে নেই। সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে পণ্য বা সেবা সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হইবে নিম্নরূপ যথা আমদানিকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের ক্ষেত্রে কাস্টমস আইনের ধারা ২৫ ধারা ২৫ ক এর অধীনে আমদানি শুল্ক আরোপনীয় মূল্যের সহিত মানে আমরা যেটাকে বললাম অ্যাসেসেবল ভ্যালু এটা আমদানি শুল্ক রেগুলেটরি ডিউটি এবং অন্যান্য শুল্ক যদি থাকে যোগ করিয়া যে মূল্য হয় সেই মূল্য।
সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে পণ্য বা সেবার করযোগ্য সরবরাহের মূল্য হইবে ধারা ৩২ নির্ণীত মূল্য হইতে সম্পূরক শুল্ক বিয়োগ করিয়া। আচ্ছা, এই বিষয়টা মানে আমরা বাজার মূল্য যেটা আর কি, এটা থেকে সম্পূরক শুল্কটা বাদ দিলে যে মূল্যটা পাওয়া যাচ্ছে ওটাই সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য। তবে শর্ত থাকে যে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবার পণবিহীন বা অপর্যাপ্ত পণ বিশিষ্ট হইলে উহার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হইবে উক্ত সরবরাহের কর ভগ্নাংশের হ্রাসকৃত বাজার মূল্য হইতে সম্পূরক শুল্ক বিয়োগ করিয়া, এবং যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের সহিত মূসক আরোপিত হইবে সেই পণ্যের ক্ষেত্রে ধারা ৫৮(২) বর্ণিত খুচরা মূল্য সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হিসাবে বিবেচিত হইবে। আচ্ছা, যদি খুচরা মূল্যে হয়ে থাকে ধারা ৫৮(২) বর্ণিত খুচরা মূল্যটা, তো এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা যেভাবে ক্যালকুলেট করেছি সম্পূরক শুল্ক ওইভাবেই মেইনলি সম্পূরক শুল্ক হবে। কাস্টমস আইনে অ্যাসেসেবল ভ্যালু যেটা আছে, আমরা যেটাকে এখানে বলা হচ্ছে আমদানি শুল্ক আরোপনীয় মূল্য, কাস্টমস আইনের অধীনে আমদানি শুল্ক আরোপনীয় মূল্য, এটার সাথে সব ধরনের শুল্ক যোগ করে টোটালের উপরে সম্পূরক শুল্কটা করব। আর আমরা বাংলাদেশে যেসব সরবরাহ হচ্ছে সেসব ক্ষেত্রে বিক্রয় মূল্যটাই তো পাওয়া যাচ্ছে সরাসরি, তো বিক্রয় মূল্যের মধ্যেই সম্পূরক শুল্ক ইনক্লুডেড আছে, তাই ওই বিক্রয় মূল্য থেকেই আমাদের সম্পূরক শুল্কটা ক্যালকুলেট করে বের করতে হবে। ধারা ৫৮, এখানে তামাক এবং অ্যালকোহল যুক্ত পণ্যের ক্ষেত্রে বিশেষ পরিকল্প স্পেশাল স্কিম, আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় দেখা যায় নিউজে যে সিগারেট কিংবা কিছু ব্যান্ড রুল ধরা হয়েছে, যেসব জিনিস নকল, আসল না, নকল ব্যান্ড রুল ধরা হয়েছে, এই ধরনের কিছু। তো এখানে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়, একটা বিশেষ পরিকল্প বলা হচ্ছে এটাকে, স্পেশাল স্কিম। এই বিশেষ পরিকল্পটাকে আবার আইনেই ইংরেজি টার্মটা বলা হয়েছে। আমরা এই বিশেষ পরিকল্প কি এটা দেখি। বাংলাদেশে প্রস্তুতকৃত বা বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে আমদানিকৃত নিম্নবর্ণিত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর সম্পূরক শুল্ক আরোপ এবং আদায়ের উদ্দেশ্যে বোর্ড এই আইন বা তদধীন প্রণীত বিধানাবলী সাপেক্ষে উক্ত পণ্যের প্রস্তুতকারকের জন্য আবশ্যকীয় বিশেষ পরিকল্প প্রণয়ন করিতে পারিবে। এটা কিভাবে আদায় করবে সম্পূরক শুল্ক? এই আদায়ের উদ্দেশ্যে প্রস্তুতকারকের জন্য একটা আবশ্যকীয়, যেটা ম্যান্ডেটরি পালন করতে হবে, ওই ধরনের বিশেষ পরিকল্প প্রণয়ন করতে পারবে শুধুমাত্র ক তামাকজাত পণ্য বা উহার মিশ্রিত পণ্য সমূহ সমতুল্য অন্য কোন পণ্য, বা খ মদ জাতীয় পণ্য, মদ জাতীয় পানীয়ের উপকরণ বা সমতুল্য অন্য কোনো পণ্য। এইসব পণ্য সরবরাহের ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপ করার জন্য একটা বিশেষ পরিকল্প নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। উক্ত বিশেষ পরিকল্প দ্বারা বোর্ড উক্ত পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করিতে পারিবে এবং উক্ত মূল্য মূসক এবং সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হিসাবে গণ্য হইবে।
তাহলে সর্বোচ্চ খুচরা মূল্যটা বোর্ড নির্ধারণ করবে এবং ওই মূল্যটা মূসক এবং সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হিসাবে গণ্য হইবে। উক্ত বিশেষ পরিকল্পে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা ক উক্ত পণ্যের মূরক, বোতল, পাত্র বা ধারক বা উহার গায়ে নিরাপত্তামূলক বৈশিষ্ট্য সম্বলিত স্ট্যাম্প, ব্যান্ডরোল বা বিশেষ চিহ্ন বা বিশেষ আকারের এবং ডিজাইনের ছাপ সংক্রান্ত বা অনুরূপ কোনো বিষয়, এবং খ উক্ত স্ট্যাম্প, ব্যান্ডরোল বা বিশেষ চিহ্ন বা ছাপের প্রস্তুতকরণ, অর্জন, বিতরণ, সংরক্ষণ, ব্যবহার, তদারকি, পর্যবেক্ষণ, হিসাব নিকাশ, নিষ্পত্তিকরণ ইত্যাদি সংক্রান্ত বা অনুরূপ কোনো বিষয়। তাহলে আমরা দেখলাম যে তামাকজাত পণ্য এবং মদ জাতীয় পানীয় এইসব ক্ষেত্রে স্ট্যাম্প কিংবা ব্যান্ডরোলের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড সম্পূরক শুল্ক আদায় করিতে পারিবে এবং এখানে একটা সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করিতে পারিবে। তাহলে ওই সর্বোচ্চ খুচরা মূল্যের উপরে খুচরা মূল্য যা নির্ধারণ করা হবে তার থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে সম্পূরক শুল্কটা বের করতে পারবো এবং ওই পরিমাণ সম্পূরক শুল্ক প্রতিটি স্ট্যাম্পের এগেনস্টে কিংবা ব্যান্ডরোলের প্রতি এটা যে যে অংশটুকু ব্যবহৃত হয় ওই অংশটুকুর এগেনস্টে পেমেন্ট করতে হবে ওই প্রতিষ্ঠানকে। এই হচ্ছে স্পেশাল স্কিমটা তামাক এবং অ্যালকোহলযোগ্য তো পণ্যের ক্ষেত্রে বিশেষ পরিকল্পন। এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর আমরা যদি বাজেটের সময় দেখি যে দেখা যায় যে তামাক জাতীয় পণ্যের উপরে সম্পূরক শুল্কটা বেড়ে যাচ্ছে। আসলে সম্পূরক শুল্ক সরাসরি বাড়ছে না, আমরা এখানে মূল্যটা সরকার বাড়িয়ে দিচ্ছে, মূল্য নির্ধারণ করা হচ্ছে। এই বিষয়ে বিগত বাজেট অধিবেশনে সংসদের আলোচনা যদি দেখেন, একজন মাননীয় সংসদ সদস্য আলোচনা করেছেন যে সরকার এইসব পণ্যের দাম বাড়াচ্ছে, প্রাইসটা কিন্তু বাড়াচ্ছে। এখানে খেয়াল করে দেখবেন যে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করতে পারিবে, খুচরা মূল্যটা বাড়িয়ে এখানে ব্যান্ডরোল বা স্ট্যাম্পের এগেনস্টে সম্পূরক শুল্ক আদায় করা হচ্ছে। আর অন্যান্য পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্য বাড়ানো হচ্ছে না, শুধুমাত্র একটা রেট বলা আছে, এটা 20%, 25%, 10% যাই হোক না কেন, আমরা জানি দ্বিতীয় তফসিলে চতুর্থ কলামের পার্সেন্টেজ গুলা বলা আছে, ওই পার্সেন্টেজ অনুযায়ী। তো এখানে প্রাইসটা বাড়ানো হচ্ছে, মূল্য নির্ধারণটা করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক বাড়াতে হলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ খুচরা মূল্যটা বাড়াতে হবে। এটা আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য। এই বিষয়টা কিন্তু একটু আলাদা সম্পূরক শুল্ক আরোপ পদ্ধতির ক্ষেত্রে, তামাক জাতীয় পণ্য কিংবা এর ক্ষেত্রে এটা কিন্তু আলাদা। ক্লিয়ার কিনা এইটুকু আলোচনা? স্যার, দাম বাড়িয়ে দেওয়ার অর্থ হলো আমরা সম্পূরক শুল্ক তো আরোপ হচ্ছেই, সাথে ভ্যাট এবং ট্যাক্স যদি থাকে সেগুলি সব যুক্ত হলো, তারপরে আবার সরকার একটা দাম নির্ধারণ করে দেয়, এরকম কিছু না? সম্পূরক শুল্ক আরোপের কারণেই হলো দাম বৃদ্ধি হয়ে যায়? না, সম্পূরক শুল্ক আরোপের কারণে দাম বৃদ্ধি
হতেও পারে, নাও হতে পারে। এই বিষয়টা খেয়াল করে দেখবেন। সাধারণ ক্ষেত্রে আমরা দামটা বাজারের সাথে রিলেটেড। আমরা যে প্রাইসটা দেখি সেটা বাজারের সাথে রিলেটেড। সম্পূরক শুল্ক আরোপ করার কারণেই যে ভোক্তা বেশি দামে কিনবে তা কিন্তু না। মনে করেন আমাদের যদি আ আ সেবার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে আমরা জানি যে ২য় তফসিলে কিছু সেবার ক্ষেত্রেও সম্পূরক শুল্ক আরোপের বিষয়টুকু বলা আছে। তো কিংবা আমরা যদি যেকোনো পণ্যের ক্ষেত্রেও চিন্তা করি, এখন সম্পূরক শুল্কটা বাড়ার কারণে কেউ হয়তো প্রাইস বাড়াচ্ছেন না। উনার প্রফিটটা কমাচ্ছেন কোনো বিক্রেতা। প্রাইস না বাড়িয়ে প্রফিটটা কমাচ্ছেন। খেয়াল করে দেখেন। আর এক্ষেত্রে সরকার কিন্তু প্রাইসটা মানে মূল্য বৃদ্ধির নিশ্চয়তাটুকু দিচ্ছে বিক্রেতাকে। এই জায়গাতেই কোয়েশ্চন। একটা প্রোডাক্টে সম্পূরক শুল্ক আরোপ হলে মূল্য বাড়তে পারে। এখন যতটুকু সম্পূরক শুল্ক আরোপ হয়েছে ঠিক ততটুকুই মূল্য যে বাড়বে তা কিন্তু না। এখানে হয়তোবা দেখা যেতে পারে যে ভর্তুকি দিতে পারে অনেকে। যেমন কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি যে ভর্তুকির একটা বিষয় থেকে যায়। অনেকে ভর্তুকি দেয়। কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রফিটের পার্সেন্টেজটা কমাতে পারে। কিন্তু এইসব পণ্যের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনার মাধ্যমে যেহেতু সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিচ্ছে সরকার, তার মানে ওইসব পণ্য আমদানিকারক কিংবা উৎপাদনকারীর যে প্রফিট মার্জিনটা এটা সিকিউর করে দিচ্ছে গভর্নমেন্ট। এটা নিয়েই বিতর্কটুকু। আমি এই বিষয়টা করলাম যে প্রফিট মার্জিনটাও সিকিউর করে দিচ্ছে। ক্লিয়ার কিনা বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝছি স্যার। মানে সেক্ষেত্রে গভর্নমেন্ট যখন নির্ধারণ করে দিচ্ছে তখন ওই কোম্পানির আর কোনো সুযোগ নাই বাড়ানোর বা কারণ ওইটা তো এমআরপি তে লেখাই থাকবে না, এরকম এখন বিষয়। কোম্পানির বাড়ানোর সুযোগ নাই এটা ঠিক না। মনে করেন আমরা আগের এক্সাম্পলে যদি ফেরত যাই। আগের এক্সাম্পলে আমরা এখানে দেখেছিলাম যে এখানে অ্যাসেসেবল ভ্যালু আছে। আর আমরা কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি এগুলো আমরা এড করেছি। করে আমাদের এই প্রোডাক্টটা ভ্যাট দেওয়ার আগে আমাদের এখানে কত খরচ হলো গভর্নমেন্টের? এখানে ৫০,০০০ টাকা প্রথমে আমাদের যদি ক্রয় মূল্যই ধরি কিংবা আমদানি মূল্য প্রথমে শুল্কায়নযোগ্য মূল্য যেটা, এর সাথে আমরা ১২,৫০০ টাকা যোগ করলাম। এর সাথে আমরা ১৫০০ টাকা যোগ করলাম এবং এর সাথে আমরা আরো ১২,৮০০ টাকা যোগ করলাম। তাহলে দেখা গেল আমাদের এখানে ৭৬,৮০০ টাকা হলো ওই ৫০,০০০ টাকার প্রোডাক্ট। এখন পর্যন্ত আমাদের ভ্যালু এডিশন হলো। এখন ফার্দার আমি কত ভ্যালু এডিশন করব তার উপরে ডিপেন্ড করবে ভ্যাট কত আসবে। এখন ৭৬,৮০০ টাকার প্রোডাক্ট আমরা ৮০,০০০ টাকায় বিক্রি করতে পারি ফর এক্সাম্পল। তাহলে ওই ৮০,০০০ টাকার উপরে প্রযোজ্য হারে ভ্যাট ইনক্লুসিভ থাকবে। এখন কেউ ইচ্ছা করলে এটাকে ৮৫,০০০ বিক্রি করতে পারেন। কেউ ইচ্ছা করলে এটাকে ৯০,০০০ টাকায়ও বিক্রি করতে পারেন। যে দামে আমরা বিক্রি করব তার মধ্যে ভ্যাট ইনক্লুডেড থাকবে। এটাই তো স্বাভাবিক। মানে ভ্যাটের যে হিসাবটা। যে বেশি বেশি দামে বিক্রি করলে আমার ভ্যালু এডিশন এর পরে আমি বেশি ভ্যাট আদায় করছি। হ্যাঁ, আচ্ছা। না, ওই যে সরকার নির্ধারণ করে দেবে যে কথাটা বলছে ওইটার অর্থ কি তাহলে স্যার? মানে ওইটা কোন এখন পর্যায়ে? এখন আমি ৮০,০০০ টাকায় বিক্রি করব
না 85,000 টাকায় বিক্রি করব নাকি 90,000 টাকায় বিক্রি করব, এটা তো সাধারণত মার্কেট নির্ধারণ করে। মার্কেট ইকোনমিতে তো এটা তো সাধারণত মার্কেটই নির্ধারণ করে। তাই নয় কি? মানে আমরা তো আমদানি করা এ আনার পরে আমার ৭৬,৮০০ টাকা হলো। এটার এই ডিউটি গুলো আমি এড করার পরে। এখন মার্কেট নির্ধারণ করে দেবে আমি কত টাকায় বিক্রি করব। সাধারণত আমরা মার্কেট ইকোনমিতে এটা জানি। আর কন্ট্রোলড ইকোনমিতে আমরা জানি যে গভর্নমেন্ট নির্ধারণ করা থাকে যেটা ওই প্রাইসেই বিক্রি করতে হয়। এখন মার্কেট ইকোনমি হলে হয়তো কেউ বেশি দামে বিক্রি করবে। বেশি দামে বিক্রি করলে গভর্নমেন্ট বেশি ভ্যাট পাবে। আবার হয়তো কেউ কম দামে বিক্রি করবে। কম দামে বিক্রি করলে গভর্নমেন্ট কম ভ্যাট পাবে, ওই প্রতিষ্ঠানও কম প্রফিট করবে। তো এখানে যে বিষয়টুকু বলা আছে, স উক্ত পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করিতে পারিবে এবং উক্ত মূল্য মূসক এবং সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হিসাবে গণ্য হবে। তার মানে এখানে ওই বিশেষ প্রকল্পের মাধ্যমে মূল্যটা নির্ধারণ করা হচ্ছে এবং মূল্য বাড়ানো হচ্ছে। মূল্য বাড়ানোর মাধ্যমে এখন গভর্নমেন্ট যদি দেখা যায় মূল্যটা সম্পূরক শুল্ক আদায়ের স্বার্থে যেটা ৭৬,৮০০ টাকা আমরা যে এক্সাম্পলটা দেখলাম, এটা যদি ৮০,০০০ টাকা করে, তাহলে এখানে আপনার প্রফিট যেটা থাকে এটা যদি গভর্নমেন্ট ৮৫,০০০ টাকা করে, তাহলে উৎপাদনকারী কিংবা আমদানিকারকের প্রফিট আরো বেশি থাকবে। যদি ৯০,০০০ টাকা করে তাহলে আরো বেশি থাকবে প্রফিট। তো এক্ষেত্রে অধিক ভ্যাট আদায় কিসে হবে গভর্নমেন্টের? যদি বেশি মূল্য নির্ধারণ করা হয় তাহলেই হবে। ১, ২ হচ্ছে এখানে আমরা জানি যে গভর্নমেন্ট আ তামাকযুক্ত পণ্য কিংবা তামাকজাত পণ্য কিংবা মদ জাতীয় পণ্য এটা ডিসকারেজ করে। যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেজন্য ডিসকারেজ করে। তো ডিসকারেজ করার একটা মূল উদ্দেশ্য কি এখানে মূল্য বৃদ্ধি করা। বেশি দাম হলে এটা কম কিনবে মানুষ। তো মূল্য যদি এখানে বৃদ্ধি করা হয় তাহলে এই উদ্দেশ্যের মাধ্যমে লাভবান কে হচ্ছে? উৎপাদনকারী। গভর্নমেন্টের এই পলিসির কারণে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কিন্তু উৎপাদনকারী। যদি আমাদের এটা প্রাইস ইনইলাস্টিক হয় ডিমান্ডটা, আমরা জানি যে এই ধরনের পণ্যের ডিমান্ডটা খুব বেশি প্রাইস ইলাস্টিক হয় না। এটা প্রাইস ইনইলাস্টিকই হয়। প্রাইস বাড়লেও ডিমান্ড খুব একটা কমে না। কারণ যেহেতু এসব পণ্য আমরা নেশা জাতীয় পণ্য বলছি, সো ডিমান্ডটা খুব একটা কমে না প্রাইস বাড়লেও। এ কারণে আমরা দেখছি যে এখানে এই পদ্ধতির কারণে মূলত উৎপাদনকারী লাভবান হচ্ছে। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ, না ক্লিয়ার। ওই জায়গাটা একটাই যে মানে ওই নির্ধারণ করে দেবে এই কথাটা আছে তো এইটাই হলো প্রশ্ন ছিল। যে হ্যাঁ, সরকার তো নির্ধারণ স- করে দেয়া মানে কি এখানে মানে আমাদের লাস্ট ইয়েতে যদি আপনি খেয়াল করেন বাজেট অধিবেশনে মাননীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এই বিষয়টুকু উত্থাপন করেছিলেন যে সরকার এখানে এইসব পণ্যের মূল্য বাড়িয়ে তাদের লাভের নিশ্চয়তা করে দিচ্ছে। এখানে উনার বক্তব্য ছিল এটা যে আমরা সংসদে তো তাদের লাভের নিশ্চয়তা করে দেওয়ার জন্য বসিনি। এখানে আমরা বসেছি আ মানে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে এইসব পণ্য এগুলো তো কন্ট্রোল করার কথা। এই রাইট। ধরনের যেগুলা হুম। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু দেখা যায় যে কন্ট্রোল করার না করে এটা দেয়া হয় এবং এটা একটা সহজ উৎস এনবিআর এর রাজস্ব আদায়ের এবং আমরা জানি যে আ এ এ এক্ষেত্রে দেখা যায় যে টোবাকো কোম্পানিরাই সর্বোচ্চ ভ্যাট দিয়ে থাকছে এবং টোবাকো কোম্পানির মালিকরাই অনেক ক্ষেত্রে সর্বোচ্চ করদাতা হিসাবে আ পদকপ্রাপ্ত হচ্ছেন। তো এ এ এ এই জায়গায় আমরা মানে এখানে একটা পদ্ধতিগত ভাবে আ প্রফিটের নিশ্চয়তা হচ্ছে এমন কোম্পানির আ পা পলিসির মাধ্যমে প্রফিটের নিশ্চয়তা দেয়া হচ্ছে এমন কোম্পানির, যেসব কোম্পানির উৎপাদিত পণ্য
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং যেগুলার কারণে সরকারের হেলথ সেক্টরে অনেক টাকা খরচ হচ্ছে। আবার বুঝতে পেরেছেন বিষয়টা? এবং এর মাধ্যমে আবার চোরাচালানটাও এনকারেজ হয় অনেক ক্ষেত্রে দাম বাড়ার কারণে। সেটাই দে সেটাই দে এটা দে দেখা যায় যে এইসব পণ্যের দাম অনেক বেশি অন্য জায়গা থেকে এগুলা আনে। মূলত আনা হয় এই সম্পূরক শুল্ক কিংবা আ আপনার এই যে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি এগুলার রেট হাই থাকার কারণে। তো এটার মাধ্যমে আবার আ লোকাল যারা মানে আমদানির উপরেও তো হাই, সরাসরি লিগ্যাল চ্যানেলে যারা আমদানি করেন তারাও তো অনেক উচ্চ মূল্যে আমদানি করতে হয়। ক্লিয়ার কিনা? এই তামাক এবং অ্যালকোহল হ্যাঁ, না ক্লিয়ার স্যার, পণ্যের ক্লিয়ার। ক্ষেত্রে হ্যাঁ, বিশেষ হ্যাঁ। পরিকল্পনা। না, হ্যাঁ, আর আপনার ওই যে এডিশনাল এটা যেটা বললেন এটাও ভালো লাগলো। আসলে বিষয়টা তো নির্ধারণ করলে মানুষ খাবে না এমন না, বরঞ্চ মানে উচ্চ মূল্য হইলেও এগুলা মানুষ কনজিউম হ্যাঁ, না করবে। আমরা জানি, আমরা ইকোনমিক্স হ্যাঁ, এর যে বিষয়টা জানি যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যা কোনটার ক্ষেত্রে আমাদের ডিমান্ডটা প্রাইস ইলাস্টিক হবে, কোনটার ক্ষেত্রে ইনইলাস্টিক হবে। সাধারণত এইসব পণ্যের ক্ষেত্রে ডিমান্ডটা প্রাইস ইলাস্টিক না। মানে দাম যে রেটে বাড়বে ডিমান্ড কিন্তু ওই রেটে কমবে না। ডিমান্ড আ এত বেশি কমে না দাম বাড়ার সাথে, সাথে। তো এই কারণে দেখা যায় যে আপনার ওইসব কোম্পানির রেভিনিউটাই বাড়ে এখানে। গভর্নমেন্ট তার রাজস্ব বাড়াতে গিয়ে কিছু কোম্পানির রেভিনিউও বাড়িয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলা আমাদের মানে পলিসি রিলেটেড ইস্যুস যেগুলা আমরা যারা ইনকাম ট্যাক্স এবং ভ্যাট বিষয়ে পড়াশোনা করি, আমরা এইসব বিষয়ে নিয়ে যদি স্টাডি করি তাহলে এই জিনিসগুলো অ্যাওয়ারনেস বিল্ড আপ কিংবা গভর্নমেন্টের পলিসি রিলেটেড চেঞ্জে ভূমিকা রাখবে। আমরা যদি এইসব বিষয়ে আলোচনা করি কিংবা এইসব নিয়ে যেটা আমরা এই বাজেট অধিবেশনে জাতীয় সংসদে দেখলাম যে একজন বিজ্ঞ সংসদ সদস্য এই বিষয়ে আলোচনা উত্থাপন করেছেন। যদিও বিষয়গুলা নিয়ে খুব একটা আর আলোচনা হয়নি। তো এই হচ্ছে আমাদের এখানে বিশেষ পরিকল্প। তো এই বিশেষ প্রকল্পের মাধ্যমে আদায় পদ্ধতিটা হচ্ছে দেখা যাচ্ছে যে ব্যান্ডরোল দিয়ে আদায়টা হচ্ছে ব্যান্ডরোলটা আলাদাভাবে কন্ট্রোল করছে। যে একটা সিগারেটের প্যাকেটে দেখবেন যে একটা হলোগ্রাম কিংবা একটা ব্যান্ড ব্যান্ড দেয়া থাকে, আলাদা একটা ব্যান্ড দেয়া থাকে। তো খুব সহজেই দেখা যায় যে মার্কেটে এই ব্যান্ড আছে কিনা, থাকলে এটা তো আহ জাতীয় রাজস্ব বোর্ডকে আগে পেমেন্ট করে এটা লাগাতে হয়। সো দেখা যায় যে সম্পূরক শুল্ক এখানে আরোপ হচ্ছে। কারণ আমরা লোকালি উৎপাদন যদি করা হয় সেক্ষেত্রে সম্পূরক শুল্ক আদায় সুনিশ্চিত করা যায় না। খেয়াল করে দেখবেন বিষয়টা। আমরা যদি এটা বলতাম যে বাংলাদেশে কোনো তামাক এবং অ্যালকোহল যুক্ত পণ্য উৎপাদন হবে না বাংলাদেশে। আমরা শুধুমাত্র আমদানি করব। যদি এই ধরনের ইয়ে থাকতো, তাহলে দেখা যেত যে আমদানির সময় সম্পূরক শুল্ক কিন্তু সঠিকভাবেই মোটামুটি আদায় করা যাচ্ছে। কারণ এছাড়া তো আপনি পণ্য খালাস করতে পারবেন না। কিন্তু লোকাল মার্কেটে যখন আ প্রোডাক্ট বিক্রি করবেন তখন সম্পূরক শুল্ক আদায় করাটা খুব কঠিন। কেন কঠিন? কারণ এটা ভ্যাটের মতোই কঠিন। সম্পূরক শুল্কটা আদায় করা। আ সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই প্রোডাক্টটা যাচ্ছে কি না, সঠিক আ আ টার্নওভারটা উল্লেখ করছে কিনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তো এটা বড় অঙ্কের ভ্যাট কিংবা সম্পূরক শুল্ক যেহেতু এইসব পণ্য থেকে আসে, তামাকজাত পণ্য থেকে আসে, এটা শুধুমাত্র ওইসব প্রতিষ্ঠানের বড় ব্যবসা না। এটা জাতীয় রাজস্ব বোর্ডেরও একটা বড় আয়ের উৎস। যত বেশি তামাকজাত পণ্য বিক্রয় হয় যা কিংবা প্রোডাকশন হয় জাতীয় রাজস্ব বোর্ডের আয়ও তত বেশি হয়। যেহেতু এখানে ব্যান্ড-রোলের কিংবা আ স্ট্যাম্পের বিষয় আছে। তো ওই স্ট্যাম্প এবং ব্যান্ড-রোল দিয়ে এটা এনশিওর করা হয়। তাই খোলা বাজারে যখন এটা দেখা হয়, ক্রস চেক করে
গভর্নমেন্টের বিভিন্ন অথরিটি যখন দেখবে যে এটাতে ব্যান্ড রুল নাই কিংবা স্ট্যাম্পের কথা ছিল, স্ট্যাম্প নাই দেয়া, তখন এই বিষয়টা তখন এই প্রোডাক্ট গুলা জব্দ করে ফেলতে পারে এবং আইনি ব্যবস্থা নিতে পারে। তাই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, স্পেশাল স্কিম। ক্লিয়ার কিনা এই এই তামাক এবং অ্যালকোহল যুক্ত পণ্যের স্পেশাল স্কিমের বিষয়টা? এটা ধরেন দেশীয় পণ্যের ক্ষেত্রে ব্যান্ড রোল বা স্ট্যাম্প বা যা দিয়ে ইয়ে করছে বোঝা যায় যে সিগারেটের প্যাকেটে হয়তো কিছু স্টিকার লাগানো থাকে বাংলাদেশে যেগুলো হয়, রাইট। কিন্তু বিদেশ থেকে যেগুলো আমদানি করে স্যার সেই ক্ষেত্রে বোঝার উপায় কি যে এটা সম্পূরক শুল্ক বা ভ্যাট ট্যাক্স কাস্টমস এটাতেও ক্লিয়ারেন্স দিতে হবে, এটাতেও দিতে হবে। দিতে হবে, কিন্তু বাজারে যা আছে তাতে তো মনে হয় না যে কোথাও দেওয়া আছে তাহলে এগুলা আপনার অবৈধ। সঠিক চ্যানেলে আসেনি। আচ্ছা, যদি সঠিক চ্যানেলে আসে তাহলে দিয়েই আসতে হয়েছে। ভ্যাট তো দেয়া হয়েছেই, সম্পূরক শুল্ক তো দেয়া হয়েছেই, যেহেতু আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক দেয়া হয়েছে। কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে একটা চালান ধরা পড়েছে সুতা বলে এখানে সিগারেট চলে এসেছে। তো এই ধরনের চালান তো হুম হুম, অনেকগুলা ধরা পড়ে। তার মানে অনেকগুলা চালানই ধরা পড়ে না। সেই তো যেগুলা ধরা পড়ে না সেগুলার ক্ষেত্রে তো এখানে মানে ভ্যাট এবং সম্পূরক শুল্ক ফাঁকি দেয়া হচ্ছে। ঠিক আছে স্যার। এটা কন্ট্রোল করা কঠিন আসলে। আসলে এটা কন্ট্রোল করা কঠিন। হ্যাঁ। ট্যাক্সেশন, এখানে আমরা যদি ট্যাক্সেশনে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের যে বিষয়টুকু বলি, এই বিষয়টুকু ঐতিহাসিকভাবে জড়িত আমাদের, মানে প্রত্যেকটা সেক্টরে যে ট্যাক্সটা কিভাবে এসেছে, আমরা যদি মুঘল পিরিয়ড থেকে দেখি কিংবা আর্যদের যুগ থেকে দেখি, এখানে ট্যাক্সেশন রিলেটেডই প্রত্যেকটা বিষয় আছে। এবং বিজনেসের পারমিশন, পরবর্তী ট্যাক্সেশন, আদায় পদ্ধতির জন্য বিভিন্ন রাষ্ট্রযন্ত্র বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন সময়। আমরা জানি যে আমাদের যে বাংলা ক্যালেন্ডার যেটা আছে এটাও চেঞ্জ করা হয়েছে মুঘল আমলে। এটা কর আদায়ের উদ্দেশ্যেই মূলত। তো প্রত্যেকটা বিষয় কিন্তু করের সাথে রিলেটেড। আমাদের যদি প্রত্যেকটা স্টেজ দেখেন ইতিহাসে, প্রত্যেকটা জায়গায় কিন্তু করের সাথে রিলেটেড। একটা সময় কোম্পানি শাসন কিংবা কোম্পানি যখন বাংলার দেওয়ানি পায় তখনও কর আদায়ের দায়িত্বটুকু তারা রিসিভ করে নেয়। তো এখানে দেখা যায় যে করের সাথে রিলেটেড অনেক বিষয়াবলী আছে। তো এগুলার ধারাবাহিকতাই কিন্তু আমরা ক্যারি করছি। হয়তো মূল্য সংযোজন কর কনসেপ্টটা পড়ে এসেছে। আগে আমরা সরাসরি যে আয় কর কিংবা আমরা সম্পদ কর কিংবা আমরা আহ, ভূমির রাজস্ব যেটা বলা হয় এগুলার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিংবা আবার অনেক ক্ষেত্রে যেটা ওয়ার ট্যাক্স বলি আমরা, যুদ্ধ কর, নিরাপত্তা কর, এইসব ট্যাক্স ছিল। তো এখানে এগুলার ধারাবাহিকতাই কিন্তু আছে আমাদের এখানে। তাই এখানে আমদানির বিষয়টুকু, আমদানি কন্ট্রোল করার বিষয়টুকু, লোকাল এন্টারপ্রাইজকে প্রোটেকশন দেওয়ার বিষয়টুকু এবং উৎসাহিত নিরুৎসাহিত করার বিষয়টুকু বিক্রয়ের ক্ষেত্রে কিংবা ইয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আছে। তো এই হচ্ছে বিশেষ পরিকল্প। তো এই বিশেষ পরিকল্পের মাধ্যমে কে লাভবান হচ্ছে মূলত? মানে আমরা যদি স্টেক হোল্ডার যারা দেখি, ভোক্তা আছে, উৎপাদনকারী আছে এবং সরকার আছে। যদি আহ, আমরা এইসব পণ্যের মূল্য বৃদ্ধির সাথে যদি ডিমান্ড না কমে, সেক্ষেত্রে কিন্তু ভোক্তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। আমরা কন্ট্রোল করতে পারছি না। আমরা বলছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পূরক শুল্ক আরোপ করা এখানে,
এই তামাক জাতীয় পণ্যের ব্যবহার কন্ট্রোলের জন্য, যেটা বলা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে, যে ব্যবহার কন্ট্রোলের জন্য এখানে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ব্যবহার কন্ট্রোল খুব একটা আমাদের হয় না, কারণ আমরা রেভিনিউ গুলা যদি হিসাব করি কিংবা সেলস এর ফিগার গুলা যদি আমরা হিসাব করি কোম্পানিগুলার, এগুলার মাধ্যমে আমরা দেখবো যে ব্যবহার খুব বেশি কন্ট্রোল হয় না। কিন্তু এখানে মুনাফাটা আমরা বাড়িয়ে দিলাম এমআরপি নির্ধারণের মাধ্যমে, এবং হয়তো সম্পূরক শুল্ক কিছুটা বর্ধিত হলো ওই মুনাফার মাধ্যমে। টোটাল প্রাইসের মধ্যে তো একটা সার্টেন পার্সেন্টেজটাই হচ্ছে সম্পূরক শুল্ক। পরের ধারা, আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়। ওপেন হতে একটু টাইম লাগছে। বর্তমানে কি এলসি টেলসি সব বন্ধ নাকি বাইরের জিনিসপত্র আনার? আহ, এখন মূল বিষয় হচ্ছে আমাদের তো ডলারের ক্রাইসিস, ইউএস ডলারের ক্রাইসিস আমরা জানি। এটার জন্য এলসি ওপেন করার জন্য যে পরিমাণ ডলার প্রয়োজন হয় বিভিন্ন ব্যাংকের, এখন এটার একটা বড় ক্রাইসিস আছে। তাই অতি জরুরি জিনিসগুলা ছাড়া বাকিগুলা গভর্নমেন্ট নিরুৎসাহিত করছে আনার জন্য। তো এটা কন্টিনিউ করবে যদি মানে গভর্নমেন্ট কোনো মাধ্যমে আমাদের যদি এক্সপোর্ট না বাড়ে, আমাদের ইম্পোর্ট বেড়ে গেছে বেশি, এক্সপোর্ট কম। এখন ওই হিসাবে আমাদের ডলার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমাদের ফিগারটা কমে যাচ্ছে প্রতিনিয়ত, এবং এই ফিগারটুকু আমাদের রিজার্ভ থেকে দিতে হচ্ছে। যেহেতু রিজার্ভ থেকে দিতে হচ্ছে, রিজার্ভ আস্তে আস্তে কমে আসছে, এবং প্রকৃত রিজার্ভের যে ক্যালকুলেশন, এটা আবার ক্যালকুলেট করে দেখা যাচ্ছে অনেক কম। তাই আইএমএফ থেকে একটা অর্থ ছাড়ের বিষয় আছে, এটা হয়তো ফেব্রুয়ারির দিকে পেয়ে যাবে বাংলাদেশ। তো এটা পেলে হয়তো বা আমাদের কিছুটা রিলিফ হবে। আর রপ্তানি বাড়ানো ছাড়া আমাদের এছাড়া কোনো উপায় নেই। ওইটা কি ভাই কন্ডিশন কি অ্যাপ্রুভ করছে? ওটা তো ওরা মানে ফেব্রুয়ারিতে বোর্ডে উঠাবে। ফেব্রুয়ারিতে বোর্ডে বাংলাদেশ তো সব কন্ডিশন মানে অ্যাকসেপ্ট করবে বলে ইয়ে করেছে। তো বোর্ডে উঠারে যদি কন্ডিশন সব অ্যাকসেপ্ট করা হয় তাহলে তো অ্যাপ্রুভ হবে। আরেকটা গুড নিউজ আছে, সেটা হলো যে সৌদি আরব তেল দিচ্ছে বাংলাদেশকে। তেল এবং ফুয়েল এবং পাওয়ার সেক্টরে ইনভেস্ট করবে, এবং সৌদি থেকে আমরা এখন কম রেটে তেল তেল নিতে পারবো। ও, এটা তো অনেক ভালো নিউজ এটা তাহলে। একটা ভালো একটা মানে গুড নিউজ বাংলাদেশের জন্য, খুবই একটা গুড নিউজ এই দুঃসময়ের জন্য। হ্যাঁ, এখন মূলত আসলে আমরা যে ডিফারেন্স বিটুইন আপনার আমাদের যে এক্সপোর্ট গুলা, আমাদের এক্সপোর্ট আর আপনি যদি ইউক্রেনের শস্য রপ্তানি দেখেন, এই এক্সপোর্টের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি, তারা সরাসরি উৎপাদন করে বিক্রি করছে, আর আমরা সরাসরি উৎপাদন করে বিক্রি করছি না। আমরা আমরা বিক্রি করছি আমাদের র ম্যাটেরিয়ালস গুলো আমরা আমদানি করতে হচ্ছে, আমদানি করে আমরা বিক্রি করছি। এই কারণে আমাদের প্রকৃত এক্সপোর্টটা খুব বেশি হয় না। গার্মেন্ট সেক্টরে যেটা বলা হয়ে থাকে খুব বেশি হচ্ছে, এটা হচ্ছে না। দেখা যায় যে যারা রেমিটেন্স পাঠান আমাদের প্রবাসীরা, তাদের মাধ্যমে যে আয়টুকু হয় এটা একেবারেই নেট ফিগার আসে। আর লোকাল প্রোডাক্ট যেগুলা আমরা এক্সপোর্ট করতে পারি, মনে করেন আমরা যদি মাছ রপ্তানি করতে পারি, হিমায়িত চিংড়ি কিংবা অন্যান্য যেসব রপ্তানি গুলা হয়,
যেগুলা সরাসরি আমাদের দেশে উৎপাদিত, যেগুলার রপ্তানির ক্ষেত্রে রপ্তানির নিমিত্তে কোনো আমদানি করতে হয় না। এখানে আমরা যে টার্মটা দেখি ভ্যাটে, রপ্তানির নিমিত্তে আমদানি, সেসব ক্ষেত্রে রপ্তানিতে আমরা যে পরিমাণ অর্থ পাই সেই অর্থটুকু আমরা আহ ওই অর্থটুকু আমরা কিন্তু ইয়ে করি এখানে, সরাসরি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে অ্যাড হচ্ছে। আর কিছু আমদানি করে আমরা রপ্তানি করছি, এখানে প্রোডাকশনে যাচ্ছে, এর মাধ্যমে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, বেশি লোক কাজ করার সুযোগ পাচ্ছে, কিন্তু ফরেন কারেন্সির দিক দিয়ে আমরা খুব বেশি অ্যাডভান্স হচ্ছি না। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা অডিট গুরুত্বপূর্ণ, আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে প্রতিষ্ঠান সমূহের ভারসাম্য আছে কিনা। কিছু প্রতিষ্ঠান দেখা যায় দীর্ঘদিন ধরে রপ্তানিতে নিয়োজিত, আমদানি রপ্তানিতে নিয়োজিত, কিন্তু তারা লস করছে নিয়মিত হারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার জন্য। এর মাধ্যমে আমাদের হয়তোবা ডলার পাচার হয়ে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল ডোনার, ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তারা যদি ইনভলভ হয় তাহলে অনেক কমপ্লায়েন্স আমাদেরকে মেনটেন করতে হয়। কিছু শর্তাবলী থাকে যেগুলা আমাদের জন্য ভালো, আবার হতে পারে কিছু কিছু শর্ত আমাদের জন্য খারাপও হতে পারে। তো এই বিষয়গুলা সরকার দেখে তারপরে ডিসিশনটা নেয় আর কি। তবে মানে আমরা যে সমূহ সমস্যার দিকে যাচ্ছি হিসাবে মনে হচ্ছিল, তার থেকে হয়তো বা এই দুইটা নিউজ, রাতুল ভাই যেটা বললেন এবং আইএমএফ এর ঋণের যে নিউজটা, এগুলা একটু স্বস্তিদায়ক। না, সবচেয়ে বড় জিনিস কি মানে স্বস্তিদায়ক হলো কি, আমি যদি না ঠিক হই তাহলে ফিউচার আমাদের জন্য অনেক খারাপ, সত্যি কথা বলতে। হ্যাঁ, এটা এটা মূল বিষয় মানে কি, আপনাকে যখন একটা ব্যাংক ঋণ দেবে তখন কিন্তু ওই ব্যাংকটা লোকালি আপনি খেয়াল করে দেখবেন, একটা ব্যাংক লোন দিলে একজন একটা কোম্পানি তো কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের সে ব্যালেন্স শিট দেখে, ইনকাম স্টেটমেন্ট দেখে, টার্নওভার দেখে, তার কাস্টমার কারা, সাপ্লায়ার কারা, সব ধরনের বিষয় কিন্তু অ্যানালাইসিস করে এবং বলে দেয় আপনাকে এই বিষয় করতে হবে, এটা করবেন না। কিছু কিছু কন্ডিশনস গুলা কিন্তু থাকে। এর মাধ্যমে দেখা যায় যে একটা শৃঙ্খলা থাকে এখানে। আর যখন এখানে শৃঙ্খলা থাকবে না তখনই আপনার অপচয়টুকু হয়ে যায়। আমাদের তো অপচয় বেশি, আপনার করাপশন তো একটা পার্ট, আর অপচয় আরেকটা বড় পার্ট আমাদের দেশে। সরকারি অর্থের অপচয়টুকু অনেক বেশি হয় দেখা যায়। গভর্নমেন্ট যখন খরচ করে অপচয় বেশি হয়। আমরা কয়দিন পরে পরেই নিউজ দেখি এই অপচয়ের নিউজ গুলা। তো অপচয়টুকুই যদি রোধ করা যায় সেক্ষেত্রে আপনার ইয়েটা থাকবে। এবং আরেকটা জিনিস আছে বস, সেটা হলো যে এই এর কারণে দেখবেন আমাদের বাংলাদেশের অধিকাংশ ভালো রিসোর্স গুলি বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কি বলবেন বলেন, কিছু বলার নেই, আসলে বলতে গেলে তো সমস্যা। যাই হোক, আমরা মানে এটার সাথে রিলেট করি আমাদের মানে পড়াশোনার টপিকের সাথে রিলেট করি এখানে, যে গভর্নমেন্ট চাইলে সম্পূরক শুল্কের মাধ্যমে এইসব বিষয় বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারে। আমরা যেটা তফসিলে আলোচনায় দেখেছিলাম যে বিলাস পণ্য যেগুলা আছে এগুলাতে সম্পূরক শুল্ক আমরা দেখেছি বেশি। এই যে বস, এই যে বিলাস পণ্য গাড়ি আমার 5 বছর না আনলে কি হবে বস, কোনো সমস্যা আছে? কিছুই হবে না। এখানে আমরা কিন্তু এখানে প্রবলেমটা কি আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে সম্পূরক শুল্কের হার গুলা বলা আছে এখানে গাড়ির ক্ষেত্রে, মোটর গাড়ি অন্যান্য মোটর যানের ক্ষেত্রে সম্পূরক শুল্কের হার আপনি যদি দেখেন, আমরা আমরা আগেও এটা দেখেছিলাম একবার। ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটর গাড়ির ক্ষেত্রে সম্পূরক শুল্কের হার দেখেন, কিংবা থ্রি হুইলারের ক্ষেত্রে 20%,
সিলিন্ডার ক্যাপাসিটি 1600 সিসি পর্যন্ত, মাইক্রোবাস ছাড়া, যেটা 45%, মানে একটু বেশি তেল যাদের খরচ হবে, ক্যাপাসিটি বেশি। 1601 থেকে 2000, এগুলো কিন্তু ইলেকট্রিক ইয়েতে, না আগেরটা ইলেকট্রিক। এখানে ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটর গাড়ি মাত্র 20% সম্পূরক শুল্ক। আবার খেয়াল করে দেখেন, সিলিন্ডার ক্যাপাসিটি 4000 সিসির ঊর্ধ্বে হচ্ছে 500% সম্পূরক শুল্ক। এখন ঢালি ভাই যে ক্যালকুলেশনটা জিজ্ঞেস করলেন এর আগে, সম্পূরক শুল্ক কিভাবে ক্যালকুলেট করা হয়, এখন ওই ক্যালকুলেশনে যদি আমরা যাই, যে অ্যাসেসেবল ভ্যালু যেটা আছে, এটার সাথে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি যোগ করে তার উপরে সম্পূরক শুল্কটা আসবে 500%, 4000 সিসির উপরে গাড়ি। রেগুলেটরি ডিউটি মানে 500% সম্পূরক শুল্ক দিতে হবে। মনে করেন একটা গাড়ি $5000, তাহলে এই $5000 গাড়ির উপরে শুধু এই $5000-ই 5 টাইমস $25000 সম্পূরক শুল্ক দিতে হবে। অন টপ এটার কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, আরো যেসব ডিউটি আছে এগুলারও 5 গুণ করে দিতে হবে। তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং অ্যাডভান্স ট্যাক্স, এটিএআইটি দিতে হবে প্রযোজ্য হারে। দেওয়ার পরে এটা আসবে। এখন এই যে আপনার যে বিলাস পণ্য যেগুলো আমরা বলছি, এটা আমদানির ক্ষেত্রে আমাদের ডলার যেটা মানে আমরা যাচ্ছে, তার থেকে কিন্তু সরকারের রাজস্ব আদায় অনেক বেশি হচ্ছে। আমরা যদি শুধুমাত্র আপনার এখানে যদি জাস্ট আমরা সিলিন্ডার ক্যাপাসিটি যদি আমরা 1601 থেকে 2000 সিসি পর্যন্ত ধরি, কিংবা আমরা একেবারে মানে বেসিক মূল যেটা 45%, যেটা 1500-1600 সিসি পর্যন্ত যদি ধরি 45% সিলিন্ডার ক্যাপাসিটি, আর 1601 থেকে 2000 সিসি পর্যন্ত, তাহলে আপনার কোম্পানি যেসব উৎপাদনকারী যে বিক্রয় মূল্যে প্রোডাক্ট বিক্রি করছে, ওই বিক্রয় মূল্যের 5 গুণ প্রফিট, বিক্রয় মূল্যের 5 গুণ প্রফিট সরকার এট এ টাইম করে নিচ্ছে আমদানির সময়। ন্যূনতম আরো আছে এটার সাথে, এটা তো জাস্ট অ্যাসেসেবল ভ্যালুর 5 গুণের বিষয়টা বললাম, কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটির আছে। তো গাড়ি কিংবা বিলাসপণ্য আমদানি সম্পূরক শুল্কের কারণে সরকারের জন্য অনেক লাভজনক। রাতুল ভাই ক্লিয়ার কিনা? না বস, ওইটা তো জানি বস, কিন্তু ওই যে আমার ডলার তো চলে যেতেছে বস। এখন এখন এখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে গভর্নমেন্টকে বুঝিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড যে এটা যদি বন্ধ করা হয়, আমরা তো ধারণা করেছিলাম যে বিগত বাজেটে কিছু কিছু প্রোডাক্ট আমদানি বন্ধ করা হবে, কিন্তু সম্ভবত জাতীয় রাজস্ব বোর্ড এটাই বুঝিয়েছে যে তাদের রাজস্ব আদায় কমে যাবে। সবার তো একটা টার্গেট থাকে, আপনারা যে ইয়েতে আছেন, যে যে না বস, প্রফেশনে আছেন। ওইটার জন্য না বস, আপনার রাস্তাই তো নাই। এমনি যে যানজটের অবস্থা বস, হ্যাঁ, তো এটার জন্য ভয়ঙ্কর অবস্থা। আবার অন্যান্য বিষয়গুলা জড়িত আছে, কিন্তু এই সম্পূরক শুল্কের কারণে একটা সহজ উৎস যেহেতু এটা আহ, রাজস্ব আহরণের, তাই এই সহজ উৎস থেকে রাজস্ব আহরণ করার সুবিধার্থে আমরা এই পলিসিগুলা চেঞ্জ করা যাচ্ছে না, কারণ হুট করে রাজস্ব আদায়ে একটা বাধা আসবে, এবং এটার সাথে আবার রাজস্ব আদায়ের সাথে আবার আমাদের বৈদেশিক ঋণের সম্পর্ক আছে। আমরা যেমন একটা ব্যবসায়ী, যেমন তার আয়ের হিসাবের উপরে ব্যাংক থেকে ঋণ পাওয়ার বিষয়টুকু আছে, কিংবা আমাদের যে ক্রেডিট ফ্যাসিলিটিজ এর লিমিটের বিষয় আছে, ঠিক সেম একটা দেশেরও আপনার যে রাজস্ব আদায়ের সাথে কিংবা
আপনার যে প্রজেক্টেড রেভিনিউ যেটা আছে এটার সাথে ঋণের একটা রিলেশন আছে। বুঝতে পেরেছেন রাতুল ভাই? তো এই এলিমেন্ট গুলা চেঞ্জ করে এজন্য আমাদের কর ব্যবস্থাকে আরো বেশি সম্প্রসারিত করতে হবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করছি ভ্যাটের আলোচনায়, এই বিষয়গুলা যদি সঠিকভাবে আদায় হয়, ভ্যাট সমূহ আদায় তো হচ্ছে, সঠিকভাবে যদি আদায় হয় তাহলে মানে ভোক্তা তো প্রদান করছেন, ভোক্তা ঠিকই দিচ্ছেন। এখন আমরা যদি আহ ভোক্তার হিসাব দেখি, আপনি ব্যান্ডরোলের যে বিষয়টা দেখলাম আমরা এখানে, আপনি লোকাল মার্কেট থেকে এটা ব্যান্ড কিংবা স্ট্যাম্প দেয়া থাকুক বা নাই থাকুক, আপনি কিন্তু ওই প্রাইসেই কিনছেন। যেটা বললেন যে নাই, বাইরে থেকে যেটা এসেছে এটাতে দেয়া নাই, না থাকলে কিন্তু আপনি ওই প্রাইসেই কিনছেন, প্রযোজ্য ক্ষেত্রে অনেক সময় বেশি দামে কিনছেন। তার মানে পুরো টাকাটাই চলে যাচ্ছে একটা থার্ড পার্টির কাছে, গভর্নমেন্টের কাছে যাচ্ছে না। ঢালি ভাই এই বিষয়টা ক্লিয়ার কিনা? না, আমি ওই জন্য স্যার জিজ্ঞেস করলাম, কারণ হ্যাঁ, একটা ব্র্যান্ডেড সিগারেট, ধরেন ডানিল সিগারেট ইউকে তে যেটা বিক্রি করতেছে 20 পাউন্ডে এক প্যাকেট, বাংলাদেশে সেটা আমরা পাচ্ছি 350 টাকায়। হ্যাঁ, এবং সেখানে কোনো স্টিকার টিকার কিছু নেই, আমি জানি না কোন দেশ থেকে আসে, কিন্তু সেই জায়গাটা হলো কোনো স্টিকার নাই, এটা আসলে আসছে কিনা। আর এই যে মনিটরিং এর জায়গা, এই জায়গাটা আমাদের নাই বললেই চলে, আসলে নাই বললেই চলে। এবং ডলার আপনার লিগ্যাল ওয়েতে যা না যাচ্ছে তার চেয়ে বেশি ইলিগালি ইলিগ্যাল চলে যাচ্ছে। ইলিগ্যাল ওয়েতে অন্য দেশে চলে যাচ্ছে। এটাই ডলার যাওয়ার একটা মাধ্যম। হ্যাঁ, এই যে রাইট, বললেন রাইট। আপনি যেটা, হ্যাঁ, এটাই ডলার যাওয়ার একটা মাধ্যম। ইলিগালি, যেহেতু এটা ইলিগালি ইম্পোর্ট হয়েছে সেহেতু ডলারটাও ইলিগালি চলে গেছে। তো এইসব ক্ষেত্রে আসলে প্রফেশনাল মনিটরিং ছাড়া আপনার উপায় নাই, উপায় নাই। মানে রাষ্ট্র ব্যবস্থায় হ্যাঁ, টিকিয়ে রাখাই কঠিন কঠিন। কারণ আমি বর্তমান। একটা জিনিস পজিটিভ দেখি, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের যে ওরা যে শর্তগুলা দিচ্ছে, হয়তো কোনোটা হয়তো আমাদের বিপক্ষে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে হলো লুজ কন্ট্রোল। এবং অর্থনৈতিক ক্ষেত্রে যেসবগুলা আপনার মনিটরিং এর পার্ট বা যেখানে কমপ্লায়েন্সের জায়গাগুলো আছে, এগুলো একদমই এবড়ো থেবড়ো ভাবে আছে। এটা আসলে সংস্কার করা যেমন প্রয়োজন, তেমনি হলে এটা ধারায় নিয়ে আসা প্রয়োজন। এবং রাজস্ব বোর্ডের যদি আরো তাদের মনিটরিং এর জন্য আরো লোক সংখ্যা লাগে, আরো কিছু লাগে, সেটা তাদের করা উচিত। কারণ ইনকাম না হলে এক্সপেন্ডিচার আসবে কোথা থেকে? আসলে পদ্ধতিগত সংস্কার করতে হবে, মানে রাইট। মানুষ আপনি যতই নেবেন কোনো পদ্ধতিগত যদি সংস্কার না করেন, হ্যাঁ, কালেকশনের পদ্ধতি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হয়েছে, হয়নি যে তা না, কিন্তু এইসব ইমপ্লিমেন্টেশন নাই সংস্কার, তো, হ্যাঁ ইমপ্লিমেন্টেশন নাই। রাইট, এইসব সংস্কার করতে হবে এবং এগুলাই আসলে ইন্টারন্যাশনাল এজেন্সি গুলা বলে রাইট। এই ধরনের সংস্কার যেগুলো আমরা বলি যারা, এখানে দেখা যায় যে এগুলো তো করতে বাধ্য না গভর্নমেন্ট, কিন্তু কোনো ডোনার কিংবা কোনো আপনার ল্যান্ডার যখন আহ, টাকা দেবে তখন তার শর্তগুলা তো মানতে বাধ্য হয়। এই কারণেই এখানে কিছু সংস্কার আপনার। আমাদের যে লোন সিস্টেমে আপনি যেটা বলতেছিলেন একটু আগে, যে তার ক্রাইটেরিয়া বেসিস, মানে তার কি ক্যাপাসিটি আছে সেটার উপর বেসিস করে তার সুদের নির্ধারণ করা উচিত ব্যাংকের। কিন্তু সেটা তো 6-9 যে লিমিট আছে, সেই 6-9 লিমিটে আপনার একটা লোক যখন, মানে যদু মধু পদু যা যে রেটে পাচ্ছে, একটা হাই ক্লাস বিজনেস যারা ভালো প্রোফাইল তারাও সে একই রেটে পাচ্ছে। রাইট। এবং এবং যার কারণে টাকাগুলো তো ফ্রিজ হয়ে গেছে অনেক জায়গায়, লোন নিয়ে নিয়ে। আর মানুষ হলো লো রেট ডিপোজিট ইন্টারেস্টের কারণে তারা টাকা ব্যাংকে জমাও দিচ্ছে না, রাখতেছে না। এ- 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 টোটাল এটার ক্রাইসিস। কারণে, হ্যাঁ, এটার কারণে যেটা, যে প্রবলেমটা হয়, এটা আমরা যদি ফ্রি মার্কেটে না দেই, যেটা কন্ট্রোলড ইকোনমির যে প্রবলেমটুকু হয় আর কি, আমরা কন্ট্রোল করে রাখার এই প্রবলেমটা, এখানে যে সমস্যাটুকু হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আহ বিভিন্ন প্রতিষ্ঠান ডেভেলপ হয়েছে। আমরা বিগত যদি 20 বছর কিংবা 15 বছরের হিসাব দেখেন কিংবা আরো বেশি সময়, যারা অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে, এই যে কিছুদিন পরে পরে ধরা পড়ে বিভিন্ন প্রতিষ্ঠান অধিক মুনাফার লোভ দেখিয়ে
তারা কিন্তু মানুষজন ইনভেস্ট করছে ওইসব জায়গায়, কিন্তু তারা মূল টাকাটাই নিয়ে যাচ্ছে, পঞ্জি স্কিম গুলা ডেভেলপ করছে। যত বেশি আপনি এখানে মানে ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করে ইয়ে করবেন, এই জায়গায় বরঞ্চ মনিটরিংটা বাড়ানো উচিত রেগুলেটরের ক্ষেত্রে। রেগুলেটরের মনিটরিংটা কার্যক্রমের দিকে বেশি থাকা উচিত, রাদার দেন আপনার হার নির্ধারণ করা কিংবা এটা। মার্কেটকে মার্কেটের মতো প্লে করতে দিলে মার্কেট থেকে সুফল পাওয়া যাবে এখানে। তো ৯-৬টা হয়তো থাকবে না আর। এই পদ্ধতিটা দেয়ায় প্রাথমিকভাবে হয়তোবা মনে হয়েছিল এটা ব্যবসা বান্ধব। বাট এটা মনে হয় না যে খুব একটা ব্যবসা বান্ধব হয়েছে। কারণ আমরা তো নতুন বিনিয়োগ দেখিনি লোকালি। ৯% আসার পরে কি নতুন বিনিয়োগ খুব বেড়েছে তা কিন্তু না। বরঞ্চ যারা আগে বেশি পেমেন্ট করতে পারতো কিংবা করতো, তারাই এখন কমটা দিচ্ছে। এটাই এনজয় করছে। যে বেশি দিতে পারছে তার কাছ থেকে আপনি মানে তাকে সুবিধা দিয়ে দিলেন কমিয়ে রেটটা। কিন্তু ইনফ্লেশন বেড়ে গেল। আল্টিমেটলি দেখা গেল যে আমি যেটা ভাবছিলাম, গতকালকে আমি চিন্তা করছিলাম এটা এইভাবে, যে ইনফ্লেশন যে হারে বেড়েছে, যারা লোন নিয়েছেন আগে, নিয়ে বিনিয়োগ করেছেন, তারা টাইম ভ্যালু অফ মানির ক্যালকুলেশনে অনেক বেশি লাভবান। সেই সাথে ইন্টারেস্ট রেটটাও কম, 9% যেটা। তো অনেক বেশি লাভবান হয়েছেন যারা লোন নিয়ে ইয়ে করেছেন। আবার অপরদিকে যাদের টাকা ব্যাংক রিসিভ করে লোন দিয়েছে, তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইনফ্লেশনের কারণে কিন্তু ঋণ গ্রহীতারা লাভবান হয়েছেন। আগে যারা ঋণ গ্রহণ করেছেন তারা লাভবান হয়েছেন। এখন তাকে এটা কম অঙ্কে পরিশোধ করতে হচ্ছে। আমরা যদি যে কোনো একটা প্রোডাক্টের হিসাব ধরি, মনে করেন ফর এক্সাম্পল, আগে আপনি 10 লাখ টাকা ঋণ নিয়ে যে প্রোডাক্ট কিনতে পেরেছেন, এখন আপনি 10 লাখ টাকা দিয়ে ওই প্রোডাক্ট কিনতে পারবেন না। আপনাকে এই প্রোডাক্টটা কিনতে হবে 15 লাখ টাকা দিয়ে। কিন্তু আপনি ব্যাংকে ওই 10 লাখ টাকাই ফেরত দিচ্ছেন, 15 লাখ দিচ্ছেন না। আলটিমেটলি দেখা যাচ্ছে কিন্তু আপনি যে অ্যাসেটটা কিনেছেন আগে, এটার দাম কিন্তু বেড়ে গেছে লোকাল মার্কেটে। এটার ইনফ্লেশনের কারণে প্রাইসটা বেড়ে গেছে। এ কারণে ব্যাংকিং সেক্টর একটা হুমকির মুখে পড়েছে নেক্সট যে ইয়ের ক্ষেত্রে। প্রকৃত যে তার ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট যেটা আছে, এটা অনেক কমে গেছে। তো ব্যাংকও বন্ধ হওয়া প্রয়োজন স্যার, যত যাবে। এটাও এটাও তো একটা বিষয় আছে, মানে ব্যাংকের এর ক্ষেত্রে। আচ্ছা, আমরা টপিকে আবার চলে যাই। আমাদের এখানে রিলেটেড হচ্ছে আমাদের এখন যে এক্সটেন্ডেড আলোচনা, এটার সাথে রিলেশনটা এরকম। সম্পূরক শুল্কটা হচ্ছে গভর্নমেন্টের একটা বড় অস্ত্র এইসব বিষয় কন্ট্রোল করার জন্য। সম্পূরক শুল্ক বাড়ানো কমানোর মাধ্যমে কন্ট্রোল করা যায়। আবার আমদানি বন্ধ করা না করে, আমদানি বন্ধের যে বিষয়টা রাতুল ভাই বললেন, এটা না করে সম্পূরক শুল্কের হার বাড়িয়ে আমদানিটাকে নিরুৎসাহিত করা হয়, সম্পূরক শুল্কের হার বাড়িয়ে। আবার আরেকটা আরো কিছু ইয়ে আছে, মনিটরি পলিসির সাথে রিলেটেড টুলস আছে, যেগুলা বাংলাদেশ ব্যাংক অনেক সময় গ্রহণ করে থাকে, যেমন এলসির মার্জিনের বিষয়গুলো আছে এখানে। তো এর মাধ্যমেও আমদানিটাকে কন্ট্রোল করা হয়। আমদানির উপর সম্পূরক শুল্ক আদায় হয় কিভাবে? এটা সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর যে সময় পদ্ধতিতে আমদানি শুল্ক আদায় করা হয়, সেই একই সময় পদ্ধতিতে সম্পূরক শুল্ক আদায় করিতে হইবে। ভ্যাটও একই রকম।
এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে পণ্য আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক আদায় এবং পরিশোধের উদ্দেশ্যে কাস্টমস আইনের বিধানাবলী প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজন সহ এমনভাবে প্রযোজ্য হইবে যে আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক একটি আমদানি শুল্ক। ঠিক আছে, এটা আমদানি শুল্কের মতোই ওই কাস্টমস আইনে অ্যাড হয়ে যাবে, এমন ভাবে এটার প্রয়োগ হবে। উপধারা 2 এর বিধানাবলীর সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া কাস্টমস আইনের অধীন কোন পরিমাণ বন্ড বা গ্যারান্টি দাবি করা হইলে উহা এমন ভাবে হিসাব করিতে হইবে যে সম্পূরক শুল্ক আমদানি পণ্যের উপর একটি আমদানি শুল্ক। যদি বন্ড বা গ্যারান্টি দাবি করা হয় সেক্ষেত্রেও ওই আমদানি শুল্কের ক্ষেত্রে যেরকম হয় তাই হবে, একই হবে। তার মানে সম্পূরক শুল্ক আরোপটা আমদানির সময় আমদানি শুল্কের সাথেই হবে এবং ওই আইনের মতোই হবে, কাস্টমস আইনের মতোই হবে। সরবরাহের উপর সম্পূরক শুল্ক আদায়, ধারা 60। এখানে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবার সরবরাহের উপর যে সময় মূসক প্রদেয় হইবে সেই একই সময়ে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে, মানে মূসকের সাথে। সম্পূরক শুল্ক পরিশোধের জন্য দায়ী ব্যক্তি দাখিলপত্রে সম্পূরক শুল্ক সংক্রান্ত তথ্যাদি উল্লেখ করিবেন। যিনি দায়ী ব্যক্তি উনি এটা উল্লেখ করবেন সম্পূরক শুল্ক সংক্রান্ত তথ্যাদি। সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের অনুমিত সরবরাহ। সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য প্রস্তুতকারী কোন ব্যক্তি যদি তৎকর্তৃক সরবরাহকৃত পণ্যের পরিমাণের বিষয়ে নিরীক্ষাকালে যথাযথ ও সুনির্দিষ্ট হিসাব প্রদান করিতে না পারেন, ব্যক্তি যদি সুনির্দিষ্ট হিসাব নিতে না পারেন, তাহা হইলে উক্ত ব্যক্তির ঘোষিত উপকরণ উৎপাদ সহগের ভিত্তিতে, যেটা উপকরণ উৎপাদ সহগ আমরা জানি যে মূসক 4.3 এর মাধ্যমে উপকরণ উৎপাদ সহগটা ঘোষণা করা হয়। এই ঘোষিত উপকরণ উৎপাদ সহগের ভিত্তিতে সরবরাহকৃত পণ্যের পরিমাণ নির্ণীত হইবে এবং উক্ত ব্যক্তি পণ্যসমূহ ন্যায্য বাজার মূল্যে সরবরাহ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। 2, যদি উক্ত পণ্য অগ্নিকাণ্ড বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়, তাহা হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কমিশনারের নিকট আবেদন করিলে এবং উক্ত আবেদন বিবেচিত হইলে সেই ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে না। এখানে একটা বিষয় বলা আছে যে অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগে যদি হয় তাহলে সম্পূরক শুল্ক প্রদেয় হবে না। এছাড়া যদি হিসাব না থাকে তাহলে গভর্নমেন্ট একটা অনুমিত জাতীয় রাজস্ব বোর্ড একটা অনুমিত সরবরাহের উপরে সম্পূরক শুল্ক আরোপ করে দেবে। এটা হচ্ছে ধারা 61। ধারা 62 সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয়। সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের আমদানিকারক নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে আমদানির উপর তৎকর্তৃক পরিশোধিত সম্পূরক শুল্কের হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন যদি পণ্যটি কাস্টমস আইনের অধীন শুল্ক করাদি প্রত্যর্পণের শর্তাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হয়। যদি এটা ড্রব্যাক করা যায় আইনে, কাস্টমস আইনে ফেরত নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা হ্রাসকারী সমন্বয় করা যাবে। যদি নেওয়া যায় সেক্ষেত্রে এটার ব্যবহার খুব বেশি হবে বলে মনে হয় না। এই হচ্ছে সম্পূরক শুল্ক আরোপ ও আদায় সম্পর্কিত 7ম অধ্যায়ের আলোচনা। কোনো কোয়েশ্চন আছে কিনা এই আলোচনায়? সম্পূরক শুল্ক রিলেটেড আলোচনা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ, আমরা আর খুব একটা আলোচনা পাবো না। আমরা আগে যেমন টার্নওভার কর আরোপের বিষয়টি গত ক্লাসে আমরা পড়েছি 8ম অধ্যায়ে,
সম্পূরক শুল্কের আলোচনা ও সপ্তম অধ্যায়ের মধ্যেই আছে মূলত মূল আলোচনা, এবং রিলেটেড যা আমরা ক্যালকুলেশন পদ্ধতি কিংবা বিষয়গুলো আমরা দেখলাম এটাও এখানে দেয়া আছে। তো কোনো কোয়েশ্চন আছে কিনা এখানে? আমরা দেখেন এখানে আমাদের সিলেবাসে ইউনিট 4 এ আমরা আছি সাপ্লিমেন্টারি ডিউটি এন্ড টার্নওভার ট্যাক্স। আমরা গতদিন আলোচনায় টার্নওভার ট্যাক্স পড়েছিলাম, আজকে সাপ্লিমেন্টারি ডিউটিটা শেষ হলো, মানে ইউনিট 4 এর বিষয়টা শেষ হলো আলোচনা। তো কোনো কোয়েশ্চন আছে কিনা? তো আমরা দ্বিতীয় তফসিল যেটা সম্পূরক শুল্কের ব্যাপারে যেখানে আছে, এখানে একটু একটা জিনিস হলো বোঝার বিষয় আছে তফসিলে। জি, তফসিল। হ্যাঁ, সেটা হলো হেডিং যেটা বলছে যে 0 to 01, এই যে এইগুলি, এই কোডিং গুলার কি মানে রিলেভেন্ট এইচএস ডকুমেন্ট। কোডগুলো, এইচএস হ্যাঁ, কোডগুলোর কথা বলছেন? না প্রথমটা কলাম 1 এক, এই যে 9.7 বা আমি একটু দেখি। দ্বিতীয় খণ্ড, সরি এখানে সেবা সমূহ আছে, আমি বের করছি এটা। টেবিল 1 দ্বিতীয় তফসিল। জি দ্বিতীয় বলেন। টেবিল 1, হ্যাঁ, শিরোনাম সংখ্যা যেটা বলছে এইটা আসলে কি বলছে, এটার দিয়ে কি বুঝতে পারবো আসলে? ও, শিরোনাম সংখ্যা হেডিং যেটা। হ্যাঁ, হেডিং যেটা, এটা আচ্ছা, 0 to 01। এটা হচ্ছে এইচএস কোডের প্রথম অংশ। 0 to এইচএস, 01 দিয়ে এইচএস কোডটা শুরু হয়েছে। যেমন মনে আচ্ছা, করেন এটাতে গেলে আপনি পাবেন হুম 0305। তো হুম 0305 এইচএস কোডে 3টা পার্ট আছে দেখেন। হুম 0305 এর যত এইচএস কোড আছে সবগুলো এখানে প্রযোজ্য হবে না। 0305 এর মধ্যে 3190, 3290, 3990 এই 3টা প্রযোজ্য হবে। আবার আগের গুলাতে দেখেন সকল এইচএস কোড, মানে 0303 দিয়ে শুরু যত এইচএস কোড আছে সবগুলার ক্ষেত্রেই 20%। আচ্ছা, আর মানে হেডিং এ যে বিষয়গুলা বলা আছে। হ্যাঁ, তো এইচএস কোড মানে হচ্ছে পণ্যের কোনো কোড নাম্বার, এটাই তো, এটা এইচএস স্পেসিফিক কোনো পণ্যের না কোড নাম্বার। এইচএস কোডটা আমরা আহ, এখানে সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড, হোমোজেনাস কোড আমরা বলি। এখানে একই জাতীয় পণ্যের একটা কোডিং আছে। আচ্ছা, আমরা যদি মানে কাস্টমসে দেখি একই জাতীয় পণ্যগুলার আমরা একটা, হেডিং এইচএস কোড কি কাস্টমস এর কোড? হ্যাঁ এটা কাস্টমস ডিউটি নির্ধারণের জন্য কোড, একটা সিকোয়েন্স মিলানো একটা কোড আছে। এটা একটা মানে এটা যদি আমরা ট্রেডের ক্ষেত্রে বলি যে এটা একটা হারমোনাইজড সিস্টেম। এটা এই সিস্টেম অনুযায়ী ইন্টারন্যাশনালি আমরা কোডগুলা করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই কোডগুলা করা আছে এই হারমোনাইজড সিস্টেমের মাধ্যমে। তো আমরা ওই সিস্টেমের মধ্যেই আমরা মানে এই কোডটা মেনলি আমরা যে কাস্টমস এর ক্ষেত্রে হয়তো কাস্টমসটা ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন কন্ট্রোল করে পুরো বিষয়টা, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনে দেয়। তো এই কোডের যে প্রথম অংশটুকু থাকে, হুম হুম প্রথম 4টা সংখ্যা, এটাকে বলছি আমরা শিরোনাম সংখ্যা। এই শিরোনাম সংখ্যার পরে আরো সংখ্যা থাকে, আরো 4টা সংখ্যা থাকে। বাকি 4টা সংখ্যার আমরা সহ পুরো কোডটা। তো এখানে এই শিরোনামে যত কোড আছে মানে এরপরে অন্য যেই কোনো কোডই থাকুক না কেন 20% হবে। আবার এখানে গিয়ে দেখেন এই শিরোনাম সংখ্যার সাথে স্পেসিফিক কিছু কোড বলে দেয়া আছে। এই কোডগুলাতে এখানে মনে করেন 3190, 3290, 3990 এই কোডগুলাতেই আমরা 20% হবে।
তারপরে স্যার এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউনিক নাম্বার এরকম হ্যাঁ, কিছু? রাইট রাইট, ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিক নাম্বার। বাংলাদেশের জন্য এটা কাস্টমাইজ করে রাখা হয়েছে যেসব পণ্যগুলো আমরা আমদানির ক্ষেত্রে হলো প্রযোজ্য হবে বা রপ্তানির ক্ষেত্রে। রপ্তানির হ্যাঁ, ক্ষেত্রে তো এটা হবে না মনে হয়, না? এটা মনে হয় আমদানির পর্যায়ে, হ্যাঁ, শুধু আমদানি আমরা তো পর্যায়ে। আমদানির ক্ষেত্রেই হয় মূলত বিষয়গুলো, যখন রপ্তানির ক্ষেত্রে তো আমাদের মানে ভ্যাট নাই, নাই, রপ্তানি নাই। অধিপত্র হুম। আছে কিংবা জিরো রেটেড, তো এই নেই। তো আমরা এইচএস কোড গুলা মেইনলি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন কর্তৃক পাবলিশড, এবং আমরাও এটার মধ্যে আছি, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের মধ্যে আছে বাংলাদেশ। ওয়ার্ল্ডের অধিকাংশ দেশই আছে এখানে। তো এই ইয়ের মধ্যে আমরা যে কোডটা আছে, আমরা যদি কাস্টমস এর ইয়েটা দেখি, কাস্টমস এর যে ডিউটি গুলা, এই ডিউটি গুলার ইয়েতে আমরা এই কোড গুলা পাবো। একটা বই পাওয়া যায় কাস্টমস ডিউটির পুরো পুরো শিডিউলটা, কাস্টমস এর শিডিউলে সব সবকিছু পাওয়া যাবে, হুম, সব হুম, কোড হুম। পাওয়া যাবে, অধিকাংশ কোড পাওয়া যায় আর কি। আমাদের ভ্যাটের ক্ষেত্রে এই কোডটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় কেন, আমরা যখন ভ্যাট রিটার্ন ফাইল করতে যাব তখন আমাদের এই কোডটা বের করতে হয়, এবং অধিকাংশ ক্ষেত্রে কোডের নিয়ে প্রবলেম হয়, কোডটা পাওয়া যায় না, কিংবা আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে আমরা জানি কোড, কিন্তু লোকাল মার্কেটে যে কোডগুলা আহ এই বিষয়গুলা পাবলিশড হয় না। এটা আরো সঠিকভাবে যদি কোডিংটা গভর্নমেন্ট করতে পারতো, জাতীয় রাজস্ব বোর্ড করতে পারতো কোডিং গুলা প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে, এবং এটা একটা কোডিং সিস্টেমটা যদি ডেভেলপ করতে পারতো সঠিকভাবে, এই এইচএস কোডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যেসব পণ্য সেবা আমরা সরবরাহ হচ্ছে, এখানে খেয়াল করে দেখবেন এই প্রথম তফসিলে আছে এইচএস কোড গুলা দেয়া, দ্বিতীয় তফসিলে আছে এইচএস কোড গুলা দেয়া, আমরা দেখেছি। আবার আমরা যদি দ্বিতীয় তফসিল থেকে তৃতীয় তফসিলে যাই, তৃতীয় তফসিলে এইচএস কোড গুলা এখানে আমাদের মূল্য সংযোজন করার হারের সাথে দেয়া আছে। কিন্তু আমরা যেসব পণ্য 5% রেটে, আমরা যেটা বলছি যে ব্যবসায়ী পর্যায়ে আমরা ইয়ে করছি, কিংবা আমরা যেসব পণ্য আমরা 15% রেটে ইয়ে করছি, সবগুলা পণ্যের কিন্তু এইচএস কোড আমাদের নাই। এখানে সার্ভিস কোড গুলাও আছে দেয়া, এখানে এস দিয়ে যেগুলা দেয়া এগুলো আমরা সার্ভিস কোড, এই কোড গুলা। তো সবগুলা পণ্যের যদি এইচএস কোড পাওয়া যেত তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হতো। ক্লিয়ার কিনা ঢালি ভাই এই এটা? তাহলে স্যার হেডিং এইচএস কোড আর সার্ভিস কোডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? সার্ভিস কোড মানে যেটা সার্ভিস রাইট, সংক্রান্ত যে পণ্যগুলি এটা। সেবা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। পণ্য ব্যতীত হুম, সেবা, হুম, হুম, শুধুমাত্র হুম, সেবার ক্ষেত্রে। হুম। ঠিক আছে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। ক্লিয়ার। তো শিরোনাম সংখ্যা দিয়ে আমরা বুঝলাম যে এই শিরোনামের অধীনে যত কোড আছে, মানে যেসব কোড 6301 দিয়ে শুরু হয়েছে সবগুলোর ক্ষেত্রে 20% হবে, পরে যাই থাকুক না কেন। হুম, হুম, কারণ এক এক ধরনের মানে এক এক টাইপের জন্য আপনার কোডটা চেঞ্জ হয়ে যায়। আবার এখানে হুম, দেখেন 6406, এখানে এই 4 ধরনের, এই কোডের অধীনে এই 4 ধরনের এইচএস কোডের ক্ষেত্রে এখানেও একটা মানে ইয়ের বিষয় আছে, কাস্টমস এর একটা ম্যানিপুলেশনেরও বিষয় আছে এই জায়গাতে, কোড কোনটা হলে আপনার কোনটা আসবে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডিক্লারেশন অনুযায়ী আপনার প্রোডাক্ট থাকে না, মানে একটা প্রোডাক্ট আনা হলো, ডিক্লারেশন অন্য প্রোডাক্টের দিয়ে দেয়া হয় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে ভ্যাটটা অনেক, কিংবা সাপ্লিমেন্টারি ডিউটি এগুলো অনেক কমে যায়। এই ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোয়েশন আছে কিনা সাপ্লিমেন্টারি ডিউটির? না হলে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটির আলোচনা এখানেই শেষ। আমরা এর আগে টার্নওভার করের আলোচনা করেছি, তার মানে আমরা অষ্টম অধ্যায় পর্যন্ত আলোচনা কমপ্লিট করেছি।
পরবর্তী আলোচনা আমরা নবম অধ্যায়ে, যেটা দাখিল পত্র পেশের আলোচনা, আমরা এই আলোচনাটুকু নবম অধ্যায়ের আলোচনাটুকু আমরা দেখব। দাখিল পত্র আলোচনা আমরা এই আলোচনা আমরা কি আগামী কাল কিংবা পরশু কি আমরা একটা ক্লাস করতে পারি, রিকভারি ক্লাস? সোমবার হতে পারে স্যার। সোমবার। রাতুল ভাই? জি বস, ঠিক আছে। খালেদ হাসান ভাই? জি স্যার, সন্ধ্যায় সোমবার হলে সমস্যা নাই, সন্ধ্যায়। সন্ধ্যায়, হ্যাঁ। তাহলে আমি জানাবো, আমি আমার ইয়েটা দেখে আমি জানাবো, কারণ এটা হলে আমরা 15 তারিখের মধ্যে যদি হয় তাহলে আমি কিছু কিছু বিষয়ে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো আপনাদেরকে দাখিলপত্র পেশের ক্ষেত্রে। দাখিলপত্র বিলম্ব কিভাবে মানে আমরা পেশ করি, জাস্ট একেবারে বেসিক কিছু। এটা তো অনলাইন স্যার, না? হ্যাঁ, অনলাইনের বিষয়গুলো একেবারেই ভেরি বেসিক কিছু জিনিস। আমরা হয়তো হাফ এন আওয়ার এমনিতেই আলোচনা করলাম কিছু একেবারে বেসিক কিছু। না, আমার একটু এটা জানা দরকার। আমার রিটার্ন সাবমিশন রিলেটেড আমাদের লাস্ট সেশনের একটা ভিডিও আছে, দেখবেন, এটা ইউটিউবে দেয়া আছে, কিভাবে আচ্ছা। রিটার্ন সাবমিট করতে হয়, একেবারে ডিটেইল আলোচনা। এবারও হয়তো আমরা একবার একটা ডিটেইল আলোচনা করব, বাট এটা প্র্যাকটিক্যালি কিভাবে দেয়া যায় একেবারে সংক্ষিপ্ত একটা আর কি, জাস্ট জিরো রিটার্ন কিংবা একটু রিটার্নটা কোথায় কি ফিল আপ করতে হয় অনলাইনে, বাট অনলাইন প্রসেসে, এটা যদি সম্ভব হয়, আমি এখনো কনফার্ম করছি না, সম্ভব হলে আমরা সোমবারে একটা ক্লাস করব ইনশাআল্লাহ। অসুবিধা নেই স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আগামী ক্লাসে আবারও আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার।